আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আমাদের নবম দশম শ্রেণীর অর্থাৎ এসএসসির যে রসায়নের ৩ নাম্বার চ্যাপ্টারটা আছে, খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমি বলছিলাম যে আমাদের সিকিউ চ্যাপ্টার বা সিকিউ সিওর সিকিউ টাইপের চ্যাপ্টার শুরুই হয় আসলে এখান থেকে। সেটার সেকেন্ড পার্টটা কমপ্লিট করব এবং আশা করি এই পার্টের ভিতরে ইনশাআল্লাহ তোমাদের চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। সো দেখো, আমরা শুরুতেই যে অংশটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আসলে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। সিম্পল বলতে গেলে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমরা একটু ভালো করে বুঝবো। এই বেসিকটা না বিল্ড আপ হয়ে থাকলে পরবর্তীতে অন্যান্য সকল চ্যাপ্টার বা রসায়নের অনেক কিছু আসলে বাকি থেকে যাবে। ঠিক আছে? যেমন আমি পর্যায় সারণীটা পড়াইছি, যদি তুমি ইলেকট্রন বিন্যাসটা জানো তাহলে পর্যায় সারণীতে কোনো একটা মৌলের অবস্থান থেকে শুরু করে অনেক অনেক ইনফরমেশন তোমার কাছে আসলে অ্যাক্সেস আছে। ঠিক আছে? সো চলো তাহলে আমরা শুরু করি এই ইলেকট্রন বিন্যাস অংশটা কিভাবে একেবারে বেসিক থেকে এটাকে আমরা বিল্ড আপ করে ধীরে ধীরে উপরে নিয়ে যাই। আচ্ছা, সো একটা মৌলে সর্বপ্রথমত তোমাকে চিনে রাখতে হবে। তোমরা অনেকে ডার্ট খেলছো না? ডার্টে যে দেখা যায় যে এই যে গোল 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 হয়েছে মধ্যখানে একটা জায়গা, ঠিক অনেকটা ওই রকমই একটা মৌলের ভিতরে যে ছোট্ট সব থেকে জায়গা সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে বোর পরমাণু মডেল অনুযায়ী কিছু সুনির্দিষ্ট গোলাকার উপবৃত্তাকার কক্ষপথ থাকে। এই হচ্ছে কথা। তো এখন ওগুলোর ভিতরে মেইনলি ইলেকট্রন থাকে। হ্যাঁ, তো ইলেকট্রনগুলোর অবস্থান বুঝতে হলে মিনিমাম দুইটা জিনিস আমাদেরকে খুব ভালো মতন বুঝতে হয়। এক, যদি আমি প্রথমটাতে বলতে চাই তাহলে সেটা হচ্ছে প্রধান শক্তি স্তর। প্রধান শক্তি স্তর, হ্যাঁ, প্রধান শক্তি স্তর যেটা, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এন দ্বারা। ওই রিলেটেড কথাবার্তা এখানে বা এখনকার আলোচনা করব আমরা। সো তুমি প্রধান শক্তি স্তর এটা জেনে রাখলা। এটাকেই বলা হয় হচ্ছে অরবিট, এরই অপর নাম হচ্ছে অরবিট, এরই অপর নাম হচ্ছে শেল বা শক্তি স্তর, এমন। আচ্ছা, দ্বিতীয় যাকে নিয়ে সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে উপশক্তি স্তর বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যাতে চলে আসলাম না, কোয়ান্টাম সংখ্যা যেটা যেটা যেভাবে মনে করাচ্ছি এভাবেই ধরে রাখো, তাহলেই তোমার ইন্টারমিডিয়েট লাইফে অনেক বেশি উপকার হবে। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা হচ্ছে এল। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার সাথে এটাকে প্রধান শক্তি স্তর, প্রধান কোয়ান্টাম সংখ্যাও বলা হয় সেটাকে, হ্যাঁ, প্রাইমারি কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যাও বলা হয়। সেটাকে প্রকাশ করা হয় এন দ্বারা। আর আরেকটা লাগবে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা, সেটাকে প্রকাশ করা হয় এল দ্বারা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা কারা হয় আসলে? এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা হয় হচ্ছে আসলে এস পি ডি এফ জি। জি পর্যন্ত এখন আবিষ্কার হয়নি, আমাদের এসপিডিএফ পর্যন্তই আসলে দরকার হয়, এমন। আর আমি তোমাকে যে উপরে যেটা বললাম যে সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এন এর মান 1 2, এন এর মানটা কত হতে পারে 1 2 3 এভাবে ডট ডট চলতে থাকবে। এন এর মান 1 2 3 হলে যথাক্রমে এগুলোর নাম কে এল এম এন, এরকমভাবে চলতে থাকবে। বুঝতেছো জিনিসটা? এমন। এখন আমি তোমাকে বলে বলে বুঝাবো যে এরকম কোয়ান্টাম সংখ্যা একটা মৌলের জন্য তার সার্বিক পরিস্থিতি সম্পর্কে যদি তুমি জানাতে চাও তাহলে আমাদের 4 জনকে দরকার হয়। বাট আমাদের নবম দশম শ্রেণীতে এই দুজনকে জানলে আমাদের মোর দ্যান এনাফ হয়ে যায়। এই দুজনকে মিনিমাম আমাদের জানতে হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান শক্তি স্তর, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করছি, যাকে নিয়ে আমরা এখন পড়বো। এরপরে চলে যাবো আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা, যাকে আমরা প্রকাশ করছি। ওটাও আমাদের জানা খুব প্রয়োজন, কারণ তুমি তো ইলেকট্রন বিন্যাস করো না, দেখো না 1s2 2s2 2p6 3s2 3p6 এই যে এরকমভাবে কেন আসতেছে বা কই থেকে আসতেছে, ওরা রিলেটেডই আমরা কথাবার্তা বলবো। ঠিক আছে? সো ঠিক আছে, চলো আমরা প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জেনে ফেলি। বোরের মডেল অনুযায়ী শক্তি স্তরে কথা বলা হয়েছে, তাকে প্রধান শক্তি স্তর বলা হয়। বোরের পরমাণু মডেলে প্রতিটি প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কোয়ার। এটা আমরা জেনে রাখবো। এন এর প্রত্যেকটা মানের জন্য সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2n স্কোয়ার। ওকে, এই 2n স্কোয়ার, এই ফর্মুলাটা আসলে, এই ফর্মুলাটা বা এই সূত্রটা, এই ফর্মুলাটা খাটে এন এর মান কত পর্যন্ত জানো ভাইয়া? এন এর মান হচ্ছে 4 পর্যন্ত। এন ইকুয়ালস টু 1 2 3 4। এই 1 2 3 4 অব্দি এন এর মানটা খাটে, এই ফর্মুলাটা খাটে। বুঝছো আমার কথা? এন এর মান যদি 5 হয় তাহলে কি এই ফর্মুলাটা খাটে? এন এর মান যদি 5 হয়, 5 হয়, তাহলে এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা তোমার আমার মতে কত বলো তো? 2n স্কোয়ার মানে আসলে কত হয়ে যাবে? 50। বাট তুমি কি জানো একটা একটা পরমাণুর সর্বোচ্চ শক্তি স্তরে সর্বোচ্চ 32টার বেশি ইলেকট্রন থাকা যায় না? জানো এই বিষয়টা? একটা সর্বোচ্চ শক্তি স্তরে একটা শেলে কয়টা ইলেকট্রন হাইয়েস্ট থাকতে পারে? 32টা, এর বেশি থাকে না। কেন? এখন যদি কোয়েশ্চেন করো আমাকে কেন, তাহলে আমি তোমাকে বলবো যে সেটার জন্য একটু ধৈর্য ধরো। আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যার ভিতরে যে এই জিনিসটা খুব ভালো মতন ডিটেল তোমাকে বুঝিয়ে দিতে পারবো। বলো তো এসে কয়টা ইলেকট্রন যায়? 2টা। পি কয়টা ইলেকট্রন যায়? 6টা। ডি এ কয়টা ইলেকট্রন যায়? 10টা। এই এফ এ কয়টা ইলেকট্রন যায়? 14টা। সবগুলোকে যোগ করে দেখো কত হয়? 32টা হয়। এর বেশি ইলেকট্রন যাওয়ার কি কোনো উপায় আছে? আর তো জায়গাই নাই আমার। প্রত্যেকটার ভিতরে কে কে থাকে না থাকে সেটা রিলেটেডই আলোচনা করব, তখনই আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। কথা বোঝা গেছে না ভাই? ওকে,
সো তাহলে চলো এখন যদি পরবর্তীতে কখনো দেখা যায় যে আরও 118টারও বেশি মৌল আবিষ্কার হলো, তখন আমাদের সর্ববস্তু শক্তি স্তরে আরেকটা দরকার হচ্ছে, তখন হচ্ছে এরকম জি আসলেও আসতে পারে। এসপিডিএফ এর পরেরটা প্রস্তাবিত হচ্ছে জি, উপশক্তি স্তর বা সহকারী কোয়ান্টাম সংখ্যা যাকে দ্বারা আমরা প্রকাশ করি। ক্লিয়ার জিনিসটা? এবার চলে আসো আমরা এখানে একটু থাকি। এই যে এই ফর্মুলাটা খাটবে কতর জন্য? n = 1 থেকে 4 পর্যন্ত। 1 থেকে 4 পর্যন্ত আমার এ পর্যন্ত শিখে রাখলে অনেক, এর বেশি আসলে নর্মালি আমাদেরকে যেতেও হয় না, ঠিক আছে, যাওয়ার প্রয়োজনও নাই। ওকে, সেখানে আমরা বলতেছি যে 2n² হচ্ছে আমাদের কি সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন সেখানে প্রবেশ করতে পারবে। ওকে, এখন চলো যদি আমরা দেখি এই বিষয়টা যে কে এর জন্য চিন্তা যদি করো তুমি একটু, কে এর জন্য সাপোজ আমি এরকমভাবে দিলাম, হ্যাঁ এরকমভাবে দিলাম, ধরো আমি তোমাকে বললাম যে এটা হচ্ছে আমাদের এন এর মান, এন এর ভ্যালু, আর হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা কয়টা কোথায় থাকবে? ওকে, তো এন এর মানটা যদি আমরা বলি হচ্ছে 1, তার মানে হচ্ছে এটা কি কোন শেল আমার কে, কে তাহলে ইলেকট্রন থাকবে কয়টা? 2টা। এন এর মান যদি আমরা বলি 2, তাহলে আমাদের কে এর মানটা থাকবে কে, কেতে কে না, তারপরে সেটার নাম হয়ে যাবে কি কে এল। এল ইলেকট্রন থাকবে কয়টা? 2n²। 2n² না ইলেকট্রনের সূত্রটা, তাহলে আমরা যদি 2 বসায় দিই তাহলে এখানে পাবো কয়টা আমরা? 8। এটা যদি পাই 3 এম, এম যদি হয় তাহলে এটাকে কত বলবো? 9, মানে হচ্ছে 18 আমাদের। তারপরে চলে আসো 4, এটাকে আমরা বলতেছি এন, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের? 32। এই না হিসাব নিকাশটা অনেকটা এরকমভাবে এটাকে চলবে। তাহলে বলো তো কে শেলে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। এল শেলে কয়টা থাকতে পারে, বা এল মানে এল প্রধান শক্তি স্তরে কয়টা থাকতে পারে? 8টা। এম প্রধান শক্তি স্তরে কয়টা থাকতে পারে? 18টা। এন প্রধান শক্তি স্তরে কয়টা থাকতে পারে? 32টা। এই হচ্ছে এখান থেকে তোমার আমার যা যতটুকু শিখতে হবে সেটা আশা করি বুঝতে পারা গেছে। ওকে, এবার আসো এটাই কথা এখানে বলা আছে যেটা আমি তোমাকে অলরেডি বলে ফেললাম। কে শক্তি স্তরের জন্য এন এর মানটা হয় হচ্ছে 1, কে শক্তি স্তরের জন্য তাহলে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। হয়ে গেছে আমাদের বলা। এল শক্তি স্তরের জন্য 2 পারে কয়টা? 8টা। এম শক্তি স্তরের জন্য 3 পারে কয়টা? 18টা। এন শক্তি স্তরের জন্য 4 পারে কয়টা? 32টা। ওরা কত চালাক দেখছো, এন শক্তি স্তর পর্যন্ত 5 পর্যন্ত দেয়ই নাই। আসলে চালাক না, বিষয়টা হচ্ছে যে ওই জিনিসটা যদি এখানে বলা হয় দিয়ে যদি 50টা দেখানো হয় তাহলে এটা ভুল হবে আসলে দেখানো, এবং কেন ভুল হবে এই কোশ্চেনটার উত্তর দিতে অধ্যায়ের সাইজটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে। আমি তোমার ভিতরে এতটুকু জ্ঞান পিপাসা ঢুকাই দিলাম, তুমি হচ্ছে যে চেষ্টা করো, আমি নিজে ওই ক্লাসের ভিতরে বলে দিব এই জিনিসটা, সহকারী কোয়ান্টাম সংখ্যা যখন পড়তে যাবে তখনই চলে আসবে। এটা তোমার আপার লেভেলের কনসেপ্ট, মানে এটা হচ্ছে তুমি এইচএসসিতে ঠিকই খুব ভালো মতন জানতে পারবা। ক্লিয়ার? ওকে, সো তাহলে চলো এবার আমরা হচ্ছে এটার পার্টের পরের অংশটা থেকে দেখি। এই যে ধরো এমনভাবে দেওয়া, এমন বলতেছে হাইড্রোজেনে আমার ইলেকট্রনই থাকে একটা, তাহলে তো সেটা কে শেলের ভিতরে থাকলেই হয়ে গেল। এবার চলে আসো আমি বোরনের কথা যদি চিন্তা করি, বোরনের কয়টা আমার? 5টা। 5টা না, বোরনের 5টা। তাহলে বোরনের নিউক্লিয়াসের পরে পরে যেটা শক্তি স্তর সেটা কি আসলে? কে, এন এর মান যেখানে 1, তারপর এন এর মান যেটা 2 সেখানে কত? এল, তারপরটা কি? এম, তারপরটা এন। সো বোরনের প্রথমটাতেই থাকলো হচ্ছে 2টা 5টার ভিতরে, তাহলে এই কে এল এর ভিতরে যদি 5টা থেকে যায় তাহলে এল এর ভিতরে কয়টা থাকবে? বাকি 3টা থাকবে। ওই জিনিসটাই না, দেখো 2টা 3টা, 3টা কই আছে এন এর ক্ষেত্রে? একটু বড়তে যাই, সাপোজ 15 হচ্ছে আমার ফসফরাস। 15 যদি আমার ফসফরাস ঘটে তাহলে ওখানে একটু চিন্তা করো, আমাদের প্রথমেই ইলেকট্রন যাবে, ইলেকট্রন প্রথমটাতে থাকবে কয়টা? 2টা। তারপরটা থাকবে কয়টা? 10টা। আর বাকি থাকে কয়টা? 5টা। 5টা তাহলে কোথায় থাকবে? কেতে থাকলো 2টা, এলে থাকলো হচ্ছে আমাদের 8টা, তাহলে 10টা। এম এ থাকতেছে আমাদের কয়টা? 5টা। এরকমটাই না, কে এল এম 5টা। এই এই হচ্ছে মেন কাহিনী আমাদের। ক্লিয়ার বিষয়টা ভাইয়া? ওকে, এবার চলে আসো যদি এরকমভাবে তুমি জিঙ্ক 30 অব্দি যাও তাহলেও তুমি এই জিনিসটার সুন্দর মতন ফ্ল্যাকচুয়েশন বা সুন্দর বিষয়টা বুঝতে পারবা বা দেখতে পারবা। ওকে, আচ্ছা, এটাই ছিল আমাদের মানে কোন শক্তি স্তরে কে কয়টা আছে সেটা। তুমি বিশ্বাস করো যে আমাদের এবার অ্যাডমিশনে, তুমি তো এখন ধরো কেবল 9-10-এর পড়া আমরা কমপ্লিট করতেছি, অ্যাডমিশনে অর্থাৎ তোমার কলেজ লাইফ পরেও অ্যাডমিশনে এগ্রি করছো, আগের বছর এরকম একটা কোশ্চেন আসছিল যে ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? বলো তো ক্রোমিয়ামের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কত? তৃতীয় শক্তি স্তর মানে কি? এটা 2টা, এটা পরেরটা, তারপরেরটা হচ্ছে তৃতীয়। কয়টা শক্তি স্তর হচ্ছে বলো তো? কয়টা হচ্ছে বলো তো ভাই? 13টা হচ্ছে। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাই ভাই কি ভাই, কথা হচ্ছে যে তৃতীয় শক্তি স্তরের ধারণ ক্ষমতা তো হচ্ছে ভাই 18। কোশ্চিনটা আসা উচিত যেটা, তৃতীয় শক্তি স্তরের ধারণ ক্ষমতা তো হচ্ছে 18। তো প্রথমটাতে 10, ক্রোমিয়ামে তো টোটাল 24, তাহলে প্রথমটাতে 10, পরেরটাতে 2, মানে সরি প্রথমটাতে 2 আর 8 10, তাহলে 14টা তো এখানেই থাকবে। 14টা তো এখানেই থাকার কথা, এখানে আবার 4-এ একটা কেন গেল? এইখানে লেগে যায় হচ্ছে ঝামেলাটা। 4-এ একটা গেল, কেন গেল? 4-এ একটা যাবে, 2টা যাবে, কেন যাবে, কিভাবে যাবে? এই জিনিসটা জানতে হলেই একটু ধৈর্য ধরতে হবে, সহকারী কোয়ান্টাম সংখ্যা অবধি যেতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে শক্তির মানটা কিভাবে নির্ণয় করা হয়। খালি এন এর মান বড় বা ছোট হলেই যে তার শক্তির মানটা কম বা বেশি এরকম বলে দেওয়া যায় না। এর সাথে একজন কাজ করে, সে কে? সহকারী কোয়ান্টাম সংখ্যা এল বাবা জীবন।
ঠিক আছে? সো এটা নিয়ে প্যারা নাই, চিল। এটা নিয়ে আমরা একটু পরে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার ভিতরে যে আশা করি ওটাকে ক্লিয়ার করে ফেলবো। ওকে, সো এখন দেখো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা, এগুলোর কথাবার্তা এই যে কথা ওখানে দেখলাম ওটাই এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। লিথিয়ামেরটাতে দেখো পারমাণবিক সংখ্যা 3, প্রথম শক্তি স্তর কেতে 2টা, তারপরে এলে হচ্ছে 1টা, এই কথা বলছে। ওকে, এখন পরেরটা যদি দেখি সোডিয়ামেরটাও, এটার পারমাণবিক সংখ্যা 11, তাহলে 2, 8 আর 1, 2 যাবে হচ্ছে কেতে, এলে যাবে হচ্ছে 8টা 10টা, আর 1 যাবে মানে 1 যাবে হচ্ছে 3-এ, মানে এম এ যাবে হচ্ছে কে এল এম, এম এ যাবে হচ্ছে 1টা, এটার কথা বলা আছে। এম শক্তি স্তরে প্রবেশ করে 1টি ইলেকট্রন, এই। ওকে, এখন এগুলা কথাবার্তা সবই, বাট পটাশিয়ামে যখনই আমরা চলে যাব, পটাশিয়ামে তখনই হচ্ছে একটা ফাঁকড়া লাগলো। কেমন লাগলো? সাপোজ পটাশিয়ামে কয়টা? 19টা। 19টা। আমরা যদি এটা 1 নম্বর শক্তি স্তর কে চিন্তা করি, এটা যদি এল চিন্তা করি, এটা যদি এম চিন্তা করি, এটা যদি এন চিন্তা করি, সো এখানে আমার সর্বোচ্চ কয়টা যেতে পারে? 2টা, দিয়ে দিলাম 2টা। এখানে আমার সর্বোচ্চ কয়টা যেতে পারে বলো তো ভাই? 8টা, 10টা, তাহলে 10 আর 10টা, এখানে 9টা যাওয়া উচিত, তাই না? 9টা আলটিমেটলি এরকম যাওয়া উচিত, বাট এটা যায় না। এটা কি হয় আসলে? এটা হয় হচ্ছে এখানে 8টা যায়, তারপরে এখানে 1টা যায়। এখন কোশ্চেন আসতে পারে, ভাই কেন? ওয়াই? কেন কেন 20তম ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরকে অপূর্ণ রেখে আগেই চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করে? কেন? আচ্ছা, খুব ভালো কোশ্চেন। প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম কথা আসছে যে কেন কেন কেন। এই বিষয়টি, এই যে এখানে দেখো খুব সুন্দর করে লেখা আছে যে এই বিষয়টি বোঝার জন্য আমাদের উপশক্তি স্তরের ধারণাটি থাকতে হবে। বললাম না উপশক্তি স্তরের ধারণাটা থাকতে হবে। চলো উপশক্তি স্তরের ধারণাটাতে বুঝিয়ে দিই তোমাদেরকে, তাহলে আশা করি বুঝতে পারবা জিনিসটা। তাহলে এটা নিয়ে আসলে আশা করি কোনো সমস্যা হবে না। চলে যাই আমরা হচ্ছে উপশক্তি স্তরের ভিতরে, দেখি কি ঘটনাটা কি আসলে, কাহিনী কেন এরকমটা ঘটতেছে। উপশক্তি স্তরের ভিতরে ঢুকলে আশা করি সেটা বুঝতে পারবো। আচ্ছা, উপশক্তি স্তর জিনিসটা কি আমি তোমাকে বললামই অলরেডি, যে যে ধরো এই জিনিসটার ভিতরে এখানে যে কয়টা জিনিসপাতি দেওয়া আছে আমরা সেগুলো জিনিসপত্র খুব ভালো মতন বুঝিয়ে ফেলি। ওকে 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 উপশক্তি স্তরের কথা, চলো ওখানে যা লেখা আছে থাকুক, আলহামদুলিল্লাহ। আমি তোমাকে একটা জিনিস দেখিয়ে দিই, বুঝিয়ে দিই, তারপরে তুমি আমাকে বলো যে তুমি বুঝছো কি বুঝো নাই, ঠিক আছে? ওকে, সো ধরো আমরা হচ্ছে এখানে একটা জিনিস করলাম, এখানে একটা জিনিস করলাম, এখানে একটা জিনিস করলাম। আচ্ছা, এখন এটা হচ্ছে ধরো আমাদের প্রধান শক্তি স্তর এন, প্রধান শক্তি স্তর কি এম, এটা হচ্ছে আমাদের উপশক্তি স্তর, উপশক্তি স্তর, তার মানে সেটা কি আসলে এল, এমন উপশক্তি স্তর হচ্ছে এল। এখন উপশক্তি স্তর মানে এন আর এল এর ভিতরে সম্পর্কটা কি সেটা আগে এখানে সুন্দর করে আমি লিখি। প্রতিটি, মাথায় রাখবা ভাইয়া, প্রতিটি এন এর মানের জন্য প্রতিটি এন এর মানের জন্য n-1 অবধি এল এর মান হবে, এল এর মান হবে। এই কথাটা কি বুঝছো কি বলছি? প্রতিটি এন এর মানের জন্য n-1 অবধি এল এর মান হবে। সাপোজ তাহলে আমরা এন এর মান যদি আমরা 1 বলি, এন এর মানটা বলতেছি আমরা হচ্ছে ভাই 1, তাহলে এখানে এল এর মানটা কত হবে? শুধু 0 না, n-1 অবধি এল এর মানটা, এন এর মানটা আমি 2 বলতেছি, তাহলে এখানে এল এর মান কত হবে? শুধুই কি 1 হবে? না, এন এর মান, প্রতিটি এন এর মান জন্য n-1 অবধি এল এর মান হবে। এটাকে আমি এরকমভাবে, তাহলে তোমাদের জন্য আরেকটু সহজ করে এরকমভাবে লিখে দিই, মানের জন্য 0 থেকে, দেখো প্রতিটি এন এর মানের জন্য 0 থেকে n-1 অবধি এল এর মান হবে, এই হচ্ছে কথা। তো 0 থেকে যদি n-1 অবধি হয় তাহলে এটা যেহেতু 2, তাহলে এটা হতে পারে 0, এটা হতে পারে হচ্ছে 1। এখানে যদি আমরা এন এর মানটা 3 নেই তাহলে এটা হতে পারে 0, এটা হতে পারে 1, এটা হতে পারে হচ্ছে 2। আমি যদি এখানে 4 নেই তাহলে কি হবে আমার? 0, 1, 2, 3। এটা কি হবে নাকি হবে না? এতটুকু বুঝা গেছে? আশা করি বুঝা যাওয়ার কথা। এতটুকু যদি বুঝো তাহলে ওকে, এতটুকু বুঝতে পারলে অনেক কিছুই ওকে, ঠিক আছে না? ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের মেন কাহিনী, ঠিক আছে? এখন আমি তোমাকে একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে তোমাকে একটা জিনিস জানতে হবে যে আমাদের এস এর জন্য এল এর মানটা হয় হচ্ছে 0, পি এর জন্য এল এর মানটা হবে হচ্ছে ভাই 1, ডি এর জন্য
এল এর মানটা হয় হচ্ছে 2, এফ এর জন্য এল এর মানটা হয় হচ্ছে 3। তুমি বলতে পারো যে ভাই এটা কই থেকে আসলো? এটা একটা সিম্পল নীতি। হ্যাঁ, কেমন নীতিটা আমি তোমাকে বুঝাই। যে প্রত্যেকটা একটা সর্ববহিষ্ঠ শক্তি স্তরে মানে এন এর মানের জন্য কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2n স্কোয়ার পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, 2n স্কোয়ার পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। ভালো করে বুঝো, 2n স্কোয়ার পর্যন্ত ইলেকট্রন থাকবে। এখন এখন 2n স্কোয়ার পর্যন্ত তো ইলেকট্রন থাকলো, কিন্তু কাহিনী হচ্ছে যে এসপিডিএফ এদের তাহলে কাজ কি? এরা কই থেকে আসলো? এরা হচ্ছে প্রত্যেকটা শক্তি স্তরের ভিতরে কতগুলো উপশক্তি স্তর আছে সেটার নিয়ম। কতগুলো উপশক্তি স্তর আছে সেটার কথা। প্রত্যেকটা শক্তি স্তরের ভিতরে কতগুলো উপশক্তি স্তর আছে। এখন দেখো, এন এর মান যদি 1 হয়, এন এর মান যদি 1 হয়, তার মানে সেখানে উপশক্তি স্তর মানে 1 বলতে 0 আর 1 এরকম হবে। এল এর মানটা, ব্যাপারটা এরকম। এন এর মান যখন 1 হলো তখন উপশক্তি স্তর 0, তার মানে ওখানে আছে শুধুমাত্র কে? এস। এমন না? ওই না মার্ক অনুযায়ী 2 যখন হবে তখন এখানে কি থাকবে? এস থাকবে, পি থাকবে। এটা আসলে কত? 1s। এটা হচ্ছে 2s, এটা হচ্ছে 2p। যখন 3 থাকবে তখন spd থাকবে 3s, 3p, 3d। যখন 4 থাকবে তখন কয়টা থাকবে দেখো? 4s, 4p, 4d, 4f। এখন তুমি বলতে পারো যে ভাই এটার মানটা নিয়ে আসছে কেমনে? নিয়ে আসছে এমনেই যে তুমি জাস্ট সিম্পল চিন্তা করো, এস এর ভিতরে ইলেকট্রন কয়টা যেতে পারে? 2টা। পি এর ভিতরে ইলেকট্রন কয়টা যেতে পারে? 6টা। ডি এর ভিতরে কয়টা? 10টা। এফ এর ভিতরে কয়টা? 7টা। তো যে কোনো একটা যে কোনো একটা অরবিটাল বা উপশক্তি স্তর হতে হলে তার এল এর মানটা যতই হোক না কেন সেখানে ইলেকট্রন যেতে পারে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে সেটা 2 × L প্লাস 2 × 2l + 1। এটা হচ্ছে কোনো একটা অরবিটালের সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রনের সংখ্যা। সো এটা যদি তুমি 0 ধরো তাহলে এদের মানটা কত পাবা দেখো ভাইয়া? আচ্ছা, ইলেকট্রন তো যাইতে হবে, 0 কেমনে ধরবি তুই? এটার মানটা যদি তুমি 2 ধরো তাহলে এটা কাকে বোঝাচ্ছে বলো তো? এস কে বোঝাচ্ছে না? এটা হচ্ছে যে কোনো একটা এল এর মানের জন্য একটা উপশক্তি স্তর। ধরো তোমার নাম রহিম, তুমি একটা আবিষ্কার করছো রহিম উপশক্তি স্তর। এই রহিম উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে এটা তোমাকে জানতে হবে। কয়টা ইলেকট্রন থাকতে পারে ধরে নাও সেটা হচ্ছে 2টা। তার মানে সে কে আসলে? এস। ওই এস এর জন্য এল এর মান তাহলে কত হবে? এই সমীকরণ থেকে আমরা বের করে ফেলতে পারবো না এল এর মানটা? দেখো, বের করে দেখো, 0 আসবে। তুমি যদি এখানে 2 এর বদলে নিয়ে নাও হচ্ছে 6, তাহলে এল এর মানটা কত আসবে ভাই বলো তো? 1 আসবে। তখন এটা আসলে কাকে প্রেজেন্ট করতেছে? পি কে, যে কয়টা আবিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, এখন তুমি যদি চিন্তা করো যে ভাই ওখানে ইলেকট্রনের মানটা কত হবে? হ্যাঁ, আমি একটা বানাইলাম যেখানে ইলেকট্রনের মান হবে হচ্ছে 32, তাহলে কত হবে? ওটা ওরকমভাবে তুমি বের করবা। ঠিক আছে, বাট অবশ্যই সেটা স্বীকৃত হইতে হবে। বাট কাহিনীটা হচ্ছে এরকম যে ওগুলোর মানটা কিভাবে আসছে। তাহলে এই যে দেখে নাও, তাহলে আমাদের 1s, 1 এর ক্ষেত্রে শুধুমাত্র যখন আমার উপশক্তি স্তর 1, মানে এটা আমরা কোন শেলকে বোঝাচ্ছি? কে। এটা কোন শেল? এল। এটা কোন শেল? এম। এটা কোন শেল? এন। এমন না? কে এল এম এন, এই শেলের ভিতরে এতগুলা শেল, এই শেলগুলোর ভিতরে প্রত্যেকটা ক্ষেত্রে কি কি আছে? এই যে 1s, 2 এর ক্ষেত্রে দেখা গেছে 2s, 2p দুইটাই আছে। এম এর ক্ষেত্রে দেখা গেছে 3s, 3p, 3d আছে। 4 এর ক্ষেত্রে দেখা গেছে 4s, 4p, 4d, 4f, এই কয়টা আছে। এই হচ্ছে ইন টোটালের এখানকার কনসেপ্ট। বুঝা গেছে? তো দেখো, আমরা তো জানতাম যে আসলে এস এর ভিতরে ইলেকট্রন কয়টা যেতে পারে? 2টা যেতে পারে, কারণ এখানে শুধুমাত্র এখন তুমি এখানে বলতে পারো, কোশ্চেন করতে পারো, ভাই কেমনে 2টা যেতে পারে, কেমনে বুঝলেন? তুমি বলো তো, এই যে এখানেতে একটাই মাত্র উপশক্তি স্তর এবং সেটা কত? 2n স্কোয়ার। তাহলে এটা 2n স্কোয়ার, এন এর ভ্যালু 1, এন এর ভ্যালু 1 না? এন এর ভ্যালু 1 হলে এখানে কয়টা ইলেকট্রন যাবে? অবশ্যই 2টা, এবং 2টা ইলেকট্রন দেওয়ার জন্য তাহলে এসেই অবশ্যই 2টাই গেছে। এখন তুমি এই একই জিনিসই যদি এই ক্ষেত্রে দেখো, এসে তো 2টা ইলেকট্রন যায়, তাহলে পিতে কয়টা ইলেকট্রন যাবে? কারণ এখানে তো টোটাল ইলেকট্রন হচ্ছে কয়টা যাবে? 8টা যাবে। তাহলে পিতে কয়টা ইলেকট্রন যাবে? অবশ্যই 6টা। তৃতীয় শক্তি স্তরে যদি চিন্তা করো তাহলে এখানকার ভ্যালু হচ্ছে 18, এখানে হচ্ছে 2 পাইছো, এখানে হচ্ছে 6 পাইছো, তাহলে এখানে কত? অবশ্যই 10। এখানে তো 32 যদি চিন্তা করো, এখানে 2, এখানে 6, এখানে 10, তাহলে এখানে কত? অবশ্যই 14, তাছাড়া কি 32 হবে? এই যে কনসিকোয়েন্স অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ যে তাহলে এখানে এতটি করে ইলেকট্রন যায়, কারণ এখানে সর্বোচ্চ ইলেকট্রন 8টা যাবে, এখানে সর্বোচ্চ ইলেকট্রন 18টা যাবে। এটা তো ফিক্সড 2n স্কোয়ারের ফর্মুলা দিয়ে, 2n স্কোয়ারের ফর্মুলা দিয়ে এটা ফিক্স না? 2n স্কোয়ারের ফর্মুলা দিয়ে ফিক্সড। এখানে তাহলে কয়টা যাবে ভাই? 32টা যাবে। এই তো বাস, কাহিনী শেষ। বলো, জিনিসটা বুঝা গেছে এবার কিভাবে কি করলাম? এই হচ্ছে তোমার উপশক্তি স্তরের কাহিনী। এখন উপশক্তি স্তরের ভিতরে আমরা যে কোশ্চেনটার ভিতরে ছিলাম যে ভাইয়া পটাশিয়ামের ক্ষেত্রে কেন 3 উপশক্তি স্তরে সম্পূর্ণ ইলেকট্রন প্রবেশ না করে সেটা কোথায় চলে গেল?
কোথায় চলে গেল? 4 উপশক্তি স্তরে চলে গেল। তো সেই কোশ্চেনের উত্তরটা এবার আমি তোমাকে দিয়ে আসো। উপশক্তি স্তরের ভিতরে ইলেকট্রন প্রবেশ করে বা কোনো একটা কক্ষপথে ইলেকট্রন প্রবেশ করে কিভাবে? হুন্ডের নিয়ম অনুযায়ী আগে নিম্নতর শক্তি স্তরেরগুলোকে ফিল আপ করবে, তারপরে সে উচ্চতর শক্তি স্তরে যাবে। এমন কি এমন না? অবশ্যই এমন। সো আগে নিম্নতর শক্তি স্তরগুলোকে ফিল আপ করবে, পরে উচ্চতর শক্তি স্তরে যাবে। তো তাহলে অরবিটালের শক্তি, অরবিটের শক্তি সম্পর্কে আমি তোমাকে বলি, শক্তি হলো n প্লাস এল। যার n প্লাস এল এর মান বেশি তার শক্তি বেশি, যার n প্লাস এল এর মান বেশি তার শক্তি বেশি। বুঝা গেছে? আচ্ছা, যার n প্লাস এল এর মান বেশি তার শক্তি বেশি। এখন যদি এখান থেকে আমরা এই কথাটাকে নিয়ে আসি যে যদি সমান হয়, যদি n প্লাস এল এর মান দুইজনের সমান হয়, যদি সমান হয়, তবে যার n বেশি তার শক্তি বেশি। যেমন তাহলে তুমি বলো তো 3D আর 4S এই দুইটার ভিতরে কে বেশি শক্তিশালী? 3Dতে যদি তুমি হিসাব করো n প্লাস এল এর মানটা, তাহলে থাকে হচ্ছে 3 প্লাস হচ্ছে 2, মানে থাকে হচ্ছে ভাই 5। 4Sে যদি চিন্তা করো 4 প্লাস হচ্ছে 0, তার মানে কত থাকে ভাই? 4। দেখো ডিফারেন্সটা, তার মানে কে? এটা অবশ্যই কম শক্তি সম্পূর্ণ। দ্যাটস ওয়াই 3Dতে ইলেকট্রন 10টা যে প্রবেশ করবে, সেটা প্রবেশ করার আগে কোথায় প্রবেশ করে বসছিল? 4Sে। বুঝছো জিনিসটা? তাহলে ওই যে তাহলে আসলে কাহিনীটা কি? 1s2 2s 2s2 2p6 3s2 3p6 3d 0 4s1। এই যে এখানে ঘটনাটা কেন ঘটলো এরকম? 3-এ তো এই 3টা ছিল, 3-এ কি এই 3টা ছিল না? 3-এ তো এই 3জন ছিল, বাট স্টিল ইলেকট্রন এই ডিতে প্রবেশ না করে কোথায় চলে গেছে? 4s1-এ ইলেকট্রন প্রবেশ করে গেছে। কেন? কারণ ডি এর থেকে 4s এর মানে শক্তিটার মানটা কম, তাহলে নিম্ন শক্তি স্তরে আগে যাবে। এই যে ঘটনাটা দ্বারাই তুমি প্রমাণ হইলা। আশা করি বুঝতে পারছো জিনিসটা। দ্যাটস ওয়াই ওটা ওখানকার ভিতরে ইলেকট্রন আগে চলে যায়। এই হচ্ছে এখানকার কাহিনী। ক্লিয়ার? ওকে, এবার আসো যে যদি সমান হয়ে যায়, যেমন সমান হয়ে যাওয়ার একটা উদাহরণ যদি তোমাকে আমি দেখাই, তো ধরে নাও তোমার কাছে আছে হচ্ছে ভাই 3D আর 4p, এই দুটার যদি তুলনা করো, এটারও পাবা হচ্ছে 5, এটারও পাবা কত? 5। তাহলে এই দুইটার ভিতরে যার n এর মানটা কম তার শক্তি কম, কারণ এখানে বলা আছে যদি সমান হয় তবে যার n বেশি তার শক্তি বেশি। তার মানে এদের শক্তির ক্রমটা যদি চিন্তা করো, তাহলে শক্তির ক্রমের দিক থেকে এ হচ্ছে বেশি। ইলেকট্রন আগে প্রবেশ করবে কোথায়? ইলেকট্রন আগে প্রবেশ করবে এখানে। বুঝছি না জিনিসটা? আশা করি বুঝতে পারছি। এই হচ্ছে এখানকার ইন ডেপথ বা ইন ডিটেলস কনসেপ্ট। ক্লিয়ার? ওকে, এখন চলে আসো আমরা বইয়ের ভাষাতে একটু বইয়ের কথাবার্তা শুনি। প্রধান শক্তি স্তর এন দ্বারা চিহ্নিত করা হয়। দেখো এগুলো মেলা কিছু আমরা পড়ে ফেলছি, যত কিছু তোমার লাগবে না। আচ্ছা, এই শক্তি স্তরে উপশক্তি স্তরে বিভক্ত থাকে, এগুলাকে এল দ্বারা চিহ্নিত করা হয়। দিস ইজ নট ওয়ান, হোয়াট ইজ দিস? এল দ্বারা চিহ্নিত করা হয়। এল এর মান 0 থেকে n-1 অবধি হয়, যেটা বললাম তোমাদেরকে অলরেডি। উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয়। আসলে সত্য না এই কথাটা, এসএসসি পর্যন্ত সত্য, বাট উপশক্তি স্তরগুলোকে অরবিটাল বলা হয় না। উপশক্তি স্তরগুলো আবার ভাঙে, তাদেরকে বলা হয় অরবিটাল। আচ্ছা, অরবিটালগুলোকে এসপিডিএফ দ্বারা নামে আখ্যায়িত করা হয়। বিভিন্ন উপশক্তি স্তরে এল এর সম্ভাব্য মান নিচে দেখানো হলো। দেখো এই যে n=l হলে এল এর মানটা কত হবে? 0 হবে, সেখানে শুধুমাত্র s। এখানে হুট করে দিয়ে দিছে না, কেন এস, কেন পি? এই যে তোমাকে এত আগে থেকে আমি বললাম যে তোমার জানতে হবে কি, এস এর জন্য এই মানটা কত হয়? এল এর মানটা 0, পি এর জন্য এল এর মানটা কত হয়? 1, ডি এর জন্য এল এর মানটা কত হয় ভাই? 2, আর এফ এর জন্য এল এর মানটা কত হয়? 3। এখন আমি তোমাকে বললাম যেটা কই থেকে আসলো, এটা আসার সিম্পল উপায় হচ্ছে এসপিডিএফ এ কয়টা করে ইলেকট্রন যাবে সেটা বের করার প্রসেস তুমি নিশ্চয়ই বুঝছো। এসপিডিএফ এ কয়টা করে ইলেকট্রন যাবে সেটা বের করার উপায়টা হচ্ছে যে এটা এসে তো দুইটাই, এটা তো বুঝেই গেলা, এসে তো দুইটাই, কারণ এখানে তো শুধুমাত্র এস আছে আর এখানে দুইটা ইলেকট্রনই যায়। এবার এখানে দেখো 2 এর ভিতরে 8টা ইলেকট্রন যায়, যেখানে এসে তো দুইটা যাবে, তাহলে পি এ কয়টা? নিশ্চয়ই 6টা। এই যে পি তে হলে কয়টা ইলেকট্রন যেতে পারে? সর্বোচ্চ 6টা। এই যে নিয়মগুলো তো বুঝে গেছো। এখন ওখান থেকে তুমি এল এর মানটা নিয়ে আসতে পারো এরকম ভাবে যে আমরা পড়লাম যে কোনো একটা এল এর মানের জন্য 2 × 12 + 1 এই মানটা হয় হচ্ছে তার ইলেকট্রনের সংখ্যা। তাহলে ইলেকট্রনের সংখ্যাতে যদি 14 ঢুকে ইলেকট্রন, সেটা 14 কার কাছে যাইতে? এফ এ যাইতো। তাহলে ওখানে তুমি এই যে এল এর মানটা বের করে দেখো ভাই, কত পাবা? 3 পাবা। সো এফ এর জন্য তাহলে এল এর মানটা কত? 3। এই যে এটা। ওকে, এখানে তো আসমান থেকে নিয়ে নামিয়ে এসে দেখিয়ে দিয়েছে ভাই, কিন্তু কই থেকে আসে এটা বলে নাই।
আচ্ছা, পি এর মান 5 হলে এটার মানটা 0 1 2 3 4, অর্থাৎ এখানে অরবিটাল থাকবে 5টি, কিন্তু এসপিডিএফ এই প্রথম 4টি অরবিটালেই সবগুলো ইলেকট্রন বিন্যাস করা সম্ভব বলে পরবর্তী অরবিটালের আর প্রয়োজন হয় না, যেটার কথা বললাম। পরবর্তী অরবিটালের ক্ষেত্রে আর পরবর্তী অরবিটালের জন্য আর প্রয়োজন হয় না, ঠিক আছে। নাহলে ওখানে দেখা যেত যে 5G পর্যন্ত নিয়ে আসা হয়েছিল, আমি যা বললাম তোমাকে প্রস্তাবিত একটা হচ্ছে জি, এমন। ওকে, সো এই প্রতিটি অরবিটাল ইলেকট্রনের জন্য 2 × 12 + 1 হচ্ছে তার ইলেকট্রন, মানে এল এর মান যে কোনোটা নাও না কেন 2 × 12 + 1 হচ্ছে সেখানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন যেতে পারে সেটা। এল এর মান তো 0 থেকে 1 2 3 পর্যন্ত হয়, সেটা তো তুমি দেখছোই। এর মাঝে আমরা জেনে গেছি প্রতিটি পূর্ণ শক্তি স্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2n²। তোমরা দেখবে ইলেকট্রন সংখ্যাগুলো 2n² পেয়ে যায়। নিচে ছকটি দেখানো হলো। এবার দেখো ছকটা এবার ভালো করে বুঝো। দেখো এর মান যখন 1, ইলেকট্রন সেখানে কয়টা থাকতে পারে? হাইয়েস্ট দুইটা ইলেকট্রন থাকতে পারে। এল এর মানটা ব্যবহার করেও দেখো ভাই 2 আসে না, এবং ওখানে অরবিটাল কয়টা মাত্র থাকে? এস। বাট যখন এল এর মানটা 2 তখন সেখানে 2sও থাকে 2pও থাকে, 2pও থাকে। এর মানটা কত হয়? 2 আর 6 8, 8টা ইলেকট্রন। দেখো 2n² বসাও, দেখো এর মানটা 2, দেখো 8টা পাবা। এরকম ভাবে 3 আর 4এরটাও কি বুঝতেছো না? অলরেডি বুঝাই দিছি না? এগুলা বুঝাই ফেলছি। সো আশা করি বুঝতে পারছো এখান থেকে। এবার আমরা চলে যাব পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি। এটাই সব থেকে বেশি জরুরি একটা জিনিস। এখানে আমি অলরেডি বলে ফেলছি ইলেকট্রন বিন্যাসের নীতিটা কেমন হয়। কি হয় বলো তো? কি বলছি হচ্ছে এটাই যে নীতিটা ঘটে সেটা হলো যে আমাদের মৌলের সমূহের ভিতরে ইলেকট্রন সমূহ নিম্নতর শক্তি স্তরে আগে প্রবেশ করে, পরে উচ্চতর শক্তি স্তরে প্রবেশ করবে। এটাই ছিল তার সিম্পল নীতি। সেই সিম্পল নীতিটা ফলো করা কোনো বিষয় না, এটা আশা করি বুঝতে পারতেছো। এবং উচ্চ এবং নিম্ন শক্তি স্তরটা কিভাবে নির্ধারিত হবে? শুধু এর মানের উপর দিয়ে না, n+l এর মানের উপর দিয়ে। n+l এর মান যার কম সে হচ্ছে নিম্ন শক্তি স্তর, n+l এর মান যার বেশি তার হচ্ছে উচ্চ শক্তি স্তর। নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে, পরে উচ্চ শক্তি স্তরে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে আমাদের n+l এর মান যদি সমান হয় তাহলে কি হবে? সেটাও বলে দিয়েছিলাম। যার n এর মানটা কম সে নিম্নতর শক্তি স্তর, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এই হচ্ছে মেইন কনসেপ্ট এখানকার। এখন আমরা এটাকে মনে রাখবো কিভাবে? এই যে SS PS PS DPS DPS এই জিনিসটাকে মনে রাখবো কিভাবে? প্রত্যেকটা কি n+l এর মানটা বের করে দেখবো না? টেকনিক আছে, আসলে টেকনিক বুঝাই দিই, কোনো বিষয় না। ওকে, উপশক্তি স্তরে এল এর মানের যোগফলের উপর নির্ভর করে। এই কথাগুলো বাংলা কথা একেবারে যা বললাম তার সবই এখানে বলা আছে, যা তুমি একটু দেখে নিতেই পারবা। 3D অরবিটালের জন্য এল এর মান এত, ডি এর মান এত, তাহলে n+l এর মানটা হয় হচ্ছে 5। আবার 4s অরবিটালের জন্য থাকে হচ্ছে 4, তাহলে 4s এ আগে প্রবেশ করবে। দ্যাটস ওয়াই 4s অরবিটালটাতে আগে ইলেকট্রন প্রবেশ করে। এরকম খুব ফেমাস একটা খ নাম্বার কোশ্চেন এগুলা, ঠিক আছে? যে কেন 3D অরবিটালের চাইতে 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে, ওয়াই, কেন? তো সেটার উত্তরটা হচ্ছে এখানে। আশা করি বুঝে গেছো উত্তরটা, ঠিক আছে? পারবা? ওকে, এরপরে আসো 3D এবং 4p, এর দুইটাতে আবার n+l এর মানটা কি সমান। তাহলে এর দুইটার ভিতরে তাহলে n+l এর মান যদি সমান হয়ে যায় তখন আমাদের উপায়টা কি হবে? যার n এর মান কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, কারণ সেটা কম শক্তি স্তর, মানে কম শক্তি সম্পূর্ণ। যার n এর মান কম, 3D আর 4p এর ভিতরে কার n এর মান কম? 3D এর, তার মানে 3D তে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এই n+l এর মান যথাক্রমে 5 এবং 5, কিন্তু 3D অরবিটালে n এর মান কম, তাই এই শক্তি কম এবং এই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। অপরদিকে 4p এর n এর মান বেশি হওয়ায় এটা শক্তি 3D থেকে বেশি, তাই সেখানে 3D এর পরে ইলেকট্রন প্রবেশ করবে। ক্লিয়ার? ওকে, এখন এই যে শক্তির যে সিরিয়াল আহ্বায়ন নীতি থেকে, চলো এটাকে সুন্দর মতন তোমাকে বোঝানোর জন্য আমি এই উপায়টা দেখিয়ে দিই, তুমি আরামসে আশা করি পেরে যাবা। তো এটা উপায়টা হচ্ছে কিছুই না সেরকম, আমি তোমাকে বললেই বুঝতে পারবা। এটার কাহিনী হচ্ছে আমরা যখন পড়ছিলাম আমাদের টিচারের কাছে, তখন উনি বলছিলেন, হ্যাঁ আমি তোমাকে ওইটাই বুঝিয়ে দিচ্ছি। যে দেখো এটাকে মনে রাখার একটা টেকনিক, এস এস পি এস পি এস ডি পি এস ডি পি এস এফ ডি পি এস এফ ডি পি এস। দেখো এই যে ক্রমটা লিখছি না, এই ক্রমটা অনুযায়ী ইলেকট্রন প্রবেশ করবে, ঠিক আছে? এখন এন এর মানগুলো বসিয়ে দিই। এন এর মানগুলো বসানোর টেকনিকটাও সেই সেরা। আমি তোমাকে এটাকে মানে এটা কিভাবে মনে রাখবা সেটাতে একটু পরে যাচ্ছি, আগে আমি বসিয়ে দিই। এন এর মানটাতে তুমি মনে রাখো, দেখো এস এ এন এর মান কত থেকে শুরু হয়? 1s থেকে শুরু হতে পারে, 1s থেকে শুরু হয় না, 1s থেকে শুরু হয়। সো এটা শুরু হবে হচ্ছে, আমরা এখন এস কে নামকরণ করবো এবং 1 থেকে শুরু করলাম, মনে করো 1s2, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s, 1 2 3 4 5 6 7 8। ওকে, পি শুরু হয় কোথা থেকে বলো তো ভাইয়া? পি শুরু হয় হচ্ছে 2 থেকে। 1p বলে কি কিছু ছিল? না। কারণ কেন নাই? কেন 1p বলে কিছু নাই কেন? এই কোশ্চেনটা যদি জিজ্ঞাসা করা হয় কেন নাই আসলে, কারণ
কারণটা হচ্ছে প্রত্যেকটা n এর মানের জন্য l এর মান বা সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হতে পারে 0 থেকে n-1 অবধি। তো আমার যখন n এর মানটা 1, তখন l এর মান শুধুমাত্রই 0 পাই আমরা, কারণ 1 - 1 কোথাও থাকে, শুধুই 0 থাকে, আর তো কিছু থাকে না। দ্যাটস ওয়াই 0 শুধুমাত্র কার ক্ষেত্রে হয়? এস এর জন্য। পি এর জন্য কত হইতে হয়? 1 হইতে হয়। তার মানে মিনিমাম পিটা শুরু হওয়ার জন্য দ্বিতীয় শক্তি স্তর আমার লাগবে। দ্যাটস ওয়াই 2p, তারপরে পি এরগুলার নামকরণ করে ফেলো, 3p, 4p, 5p, 6p, 7p। এটুকু যদি তুমি এখন করে ফেলো, তাহলে আবার তুমি এখানে আবার আরেকটা কাহিনী দেখতে পারবা। সেটা হচ্ছে এস এর পরেই তো পি ছিল, তারপরে ডি ছিল, তারপরে এফ ছিল। এসকে দেখো যে ঘর থেকে শুরু হয়েছে এবং যে ঘরে যে শেষ হয়েছে, পিকে দেখবা তার পরের এক ঘর থেকে শুরু হয়েছে এবং তার এক ঘর আগে শেষ হয়েছে। অর্থাৎ এস 1 থেকে শুরু হয়েছিল, 8-এ শেষ হয়েছিল। পিকে দেখো 2 থেকে শুরু হয়েছে, 7-এ শেষ হয়েছে। 2 থেকে শুরু হয়েছে, 7-এ শেষ হয়েছে। তাহলে ডিও তার পরেরটাও সেরকম জিনিসটা মেনে চলবে, পি এর থেকে এক ঘর পরে শুরু হবে আর পি এর এক ঘর আগে শেষ হবে, ওরকমটাই হবে। তার মানে তুমি দেখে নাও, এই যে দাও 3D, 4D, 5D, 6D, দেখো ওইটাই আছে না? এমন ঠিক একই রকমভাবে তাহলে এফটা কি হবে? ডি এর এক ঘর পরে শুরু হবে, এক ঘর আগে শেষ হবে। 6Dতে শেষ হয়েছে আর 3Dতে শুরু হয়েছিল, তার মানে 4F আর 5F এটাই থাকবে। দেখো এই যে 4F, 5F। আচ্ছা, এটুকু কমপ্লিট করলে দেখা যায় আমাদের যে সকল মৌল আছে পরের সারণীর ভিতরে, তাদের ইলেকট্রন বিন্যাস আরামসে কমপ্লিট করে ফেলা যায়। এখন চলে আসো এই কয়টা মনে রাখবো আমরা কিভাবে। তাহলে বুঝছো এখানে যদি আমরা ইলেকট্রন প্রবেশ করি, তাহলে কীরকমভাবে আসলে ইলেকট্রনগুলো প্রবেশ করবে? এরকম কিন্তু 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, 4p6, তারপরে হচ্ছে কত 5s2, 4d10, 5p6, 6s2, 4f14। আমি জানি না, আমি কিন্তু ইচ্ছা মতন ইলেকট্রন প্রবেশ করিয়া হচ্ছে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রনকে নেওয়া আসার চেষ্টা করতেছি। 4d10, 6p6, 7s2, তারপরে হচ্ছে 5f14, 6d10, 7p6, 4h8s2, যে কয়টা ইলেকট্রন প্রবেশ করতে পারে সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রনকে প্রবেশ করেছি। দেখো এটা যোগ করে 118টা হবে। ঠিক আছে, ওকে। এখন চলে আসো, আমি এখান থেকে তোমাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে আমরা যে এস এস, পিএস পিএস, ডিপিএস ডিপিএস, এফডিপিএস এফডিপিএস, এটাকে কীভাবে মনে রাখবো? এটা একটা সিম্পল ছন্দ আছে। ছন্দটা দেখো, স্যার আমাদেরকে বুঝাইছিলেন যে দেখা যায় যে এলাকার ভিতরে অনেক ক্ষুদ্র ঋণ ব্যবস্থা থাকে। হ্যাঁ, ওই ক্ষুদ্র ঋণ ব্যবস্থার থেকে যারা একটু বেশি মূলধনের মালিক, তারা নর্মালি ওই ক্ষুদ্র ঋণ ব্যবস্থার থেকে ব্যাংক থেকে কাজ করেন, টাকা জমানোর জন্য ব্যাংকটা ইউজ করেন। সো এরকম একটা নবদম্পতি আলোচনা করতেছে যে তারা কিভাবে টাকা জমাবে বা জমানো যায়। সো এটা নিয়ে স্বামী তাকে তার প্রিয়াকে বলতেছে এরকম যে, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, এস এস পি এস পি এস। হ্যাঁ, প্রিয়া শোনো, প্রিয়া শোনো। রিপ্লাই করছে তাহলে কি? এবার উনি টাকা জমানোর জন্য যে উপায়টা সেটা বলতেছে যে ডিপিএস খোলো, ডিপিএস খোলো, বা এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো। সিম্পল না? বুঝছো জিনিসটা? তাহলে ডিপিএস হচ্ছে একটা হচ্ছে ডিপোজিট করা যায় টাকা পয়সা, আর এফডিপিএস যেটা সেটা ফিক্সড ডিপোজিট করা যায়। সো ডিপিএস মানুষজন একটু মানে কম স্টেবল হলে মানুষজন ডিপিএস করে, আর যদি খুব বেশি স্টেবল হয় ফাইন্যান্সিয়ালি তাহলে সে এফডিপিএস করে, এটা ফিক্সড ডিপোজিট করে। সো এক্স্যাক্টলি ওইটাই। তাহলে বুঝছো এটা কি? শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস খোলো, এফডিপিএস খোলো, এফডিপিএস খোলো। বুঝা গেছে? এটাই হচ্ছে আমার সেই আউকবায়ের সেই সিরিয়ালটা, যে সিরিয়ালটা অলরেডি তোমাকে এখানে সুন্দর মতন দেওয়া আছে, যেটা দেখে একটা খিচুড়ি লাগতে পারে। তো আশা করি আমি তোমাকে বুঝাই দিছি। এই জায়গাটা এরকমভাবে কমপ্লিট করলে হোপসো কোনো প্রবলেম হবে না, খুব আরামসে উত্তর করতে পারবা। ক্লিয়ার না? ওকে। সো এই যে এখানে এবার কথাবার্তা এটা বলা আছে, আমরা দেখেছি এস উপশক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, পিতে 6টি, ডিতে 10টি, এফে 14টি ইলেকট্রন প্রবেশ করতে পারে বা থাকতে পারে, এগুলো রিলেটেড আমরা জানি। সো এটাই হচ্ছে তার একটা শক্তিক্রম। এই শক্তিক্রমটাও তুমি ইউজ করতে পারো। এই যে এটা এই 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 এরকমভাবে যে তুমি লেখলা না, এই লেখার পরে এই যে এটা এরকম এই যে আসছে 1s 2s 2p, তারপরে কি 3s 2s এর তারপরে এখানে নেমে গেল, মানে এটা হচ্ছে এরকমভাবে গেছে। দেখো এটা হচ্ছে এমন আছে না, আসলো এখানে, তারপরে এদিকে গেল, এখানে আসলো, ঠিক আছে, এখানে গেল, এদিকে আসলো, এখানে গেল, এখানে তো এটাতে পুরোটাতে যাবে না, এই যে এখানে গেল, এই আসলো গেল আসলো, আবার নিচে আসলো, হ্যাঁ, আবার হচ্ছে আসলো আসলো, এখানে আসলো, এই যে গেল, আবার এখানে আসলো, ঠিক আছে। তারপরে এবার দেখো যাবে কোথায়, এই যে এখানে আসলো, ওকে। তারপরে 4p এর পরে এখানে গেল,
5s এ আসলো, এই এরকমভাবে এমনভাবে যাচ্ছে, শুধু শুধু খিচুড়ি পাকাইছে, দরকার নেই, বাদ দাও। ওকে, যেটা বলেছি বা যেটা বড়িয়ে বুঝিয়েছি ওটাই হচ্ছে ডান, ওটা কমপ্লিট করতে পারলেই হবে। এখন দেখো এটা অনুযায়ী কিছু ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে। ধরো স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম কত আমাদের 21, এটা ইলেকট্রন বিন্যাস করব 1s2 2s2 2p6 3s2 3p6, কত হয়েছে 1s2 2s2 2p6 10টা, 3s2 3p6 18টা, তারপরে 3 এর পরে কিন্তু 4 এ চলে যায়, তাই না? 4s এর ভিতরে কয়টা? 2টা, তাহলে 20টা, তারপরে 3d 1 এমন। এখন অনেকের কথা যে ভাই আমি কি এটাকে আগে পরে লিখতে পারবো, এটাকে আগে লিখলাম এটাকে পরে লিখলাম, নো ইস্যুস, লিখতে পারো, বরঞ্চ এটাই করা হয়, সহগগুলাকে ঠিক মতন, মানে 3গুলাকে একসাথে লেখা হয়, 4গুলাকে একসাথে লেখা হয়, মানে সহগের ক্রমটাকে ঠিক করে লেখা হয়, কোনো প্রবলেম না। তুমি শক্তির ক্রম দিয়েও ইলেকট্রন বিন্যাস দেখাতে পারো, তুমি হচ্ছে সহগের ক্রম দিয়ে ইলেকট্রন বিন্যাস দেখাতে পারো, নো সমস্যা, কোনো প্রবলেম নাই। কিন্তু কাহিনী হচ্ছে তুমি যদি শক্তির ক্রম দিয়ে ইলেকট্রন বিন্যাস না দেখিয়ে এই কি বলে সহগের ক্রম দিয়ে ইলেকট্রন বিন্যাস দেখালা, যে 3Dতেই আগে ইলেকট্রনকে প্রবেশ করিয়ে দিলা, যে 3টা ছিল, তাহলে কিন্তু একেবারে খেচাং খ্যাক, একেবারে এমনি কেটে দিবে। সো আমরা অমনি করবো না, আমরা আশা করি শক্তির ক্রম দিয়ে ইলেকট্রন বিন্যাসটা করবো, এবং যেরকমভাবে করাইছি ওইটাই। এখন চলে আসো যে এই যেই ক্রমটা আছে না, এই ক্রমেরই কিছু আবার ব্যতিক্রম দেখা যায়, ওই জিনিসটা দেখিয়ে দিই, ঠিক আছে? এটা তো অলরেডি বুঝছোই, এটা হচ্ছে যেমন ফেরাম, এন এর মান 1 2 3, তারপরে হচ্ছে 4, এগুলা জিনিস আমাদের অলরেডি বুঝায় এখন। কজ ফেরামে যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6, 3s2 3p6 এর পরে কি 4s এর ভিতরে ইলেকট্রন চলে যায় না, 4s, তাহলে টোটালে ছিল 26টা ওর ইলেকট্রন, 26 হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। এখন এটা 18-র পরে হয়ে গেছে 20, তারপরে বাকি 6টা কোথায় ইলেকট্রন যাবে? 3Dতে, 3Dতে তো 10টা ইলেকট্রন যেতে পারে, আছে কয়টা? 6টা, তো 6টা ইলেকট্রন সেখানে চলে গেল, এটাই গেছে। ক্লিয়ার? তারপরে আমরা হিসাব করলাম যে তাহলে তার প্রত্যেক শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে, একে 2টা আছে, কেতে, এটা কি কে শক্তি স্তর না, এটা কি এল, এটা কি এম, এটা কি এন, এনে কয়টা আছে? 2টা আছে চতুর্থ শক্তি স্তরে। ওই যে বাচ্চাকালে যে পড়লা যে কেন কে এম শক্তি স্তর ফিল আপ করা ছাড়াই এন এর ভিতরে চলে গেছে, কোথায়? এন এর ভিতরে চলে গেছে। এর উত্তর এখন বোঝা গেছে না কেন চলে গেছে? এই শক্তির পার্থক্য, শক্তির ক্রম উপশক্তি স্তরের। এখন এই ইলেকট্রন বিন্যাসেরই কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কেন হয়? ব্যতিক্রম হয় হচ্ছে স্থিতিশীলতা অর্জনের জন্য। স্থিতিশীলতা অর্জনের জন্য আমি তোমাকে দেখিয়ে দিই, তুমি আরামসে দেখলেই বুঝতে পারবে আর কি। স্থিতিশীলতা অর্জনের বলতে সিম্পল কাহিনী হচ্ছে, দেখো এখানে ব্যাখ্যা করাই আছে, আমি তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি। এই যে ক্রোমিয়াম কত পারমাণবিক সংখ্যা ভাই? 24, আরেকটা দেখিয়ে দিই ভাই হচ্ছে কপার কত পারমাণবিক সংখ্যা ভাই? 29। সো একটু থামো, এটাকে আমরা একটু নিচে রাখি, হ্যাঁ, যেন বুঝাতে পারি ঠিক মতো। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস আয় করি 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে কত 4s2 কত হলো ভাই? 20 হয়ে গেছে, 20 হয়ে গেছে, তারপরে হচ্ছে 3d 4, এমন হওয়ার কথা। সেম টু সেম আমার এই জিনিসটাও এটার জন্যই, খালি একটু চেঞ্জেস হবে। সো আমরা একবারে লিখে আর কি এটা দেখিয়ে দিই, হ্যাঁ, বারবার না লিখি, যেহেতু আমার কাছে স্মার্ট বোর্ডের সুবিধা আছেই। সেটা কত হয়ে যাবে দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, এটা কত? 29 না? 29, তার মানে 20টা হয়েছে, এখানে হয় হচ্ছে 9, এমন 29। কিন্তু কিন্তু যখন এটা হচ্ছে ক্রোমিয়াম আর কপার, এরকমটা হওয়া উচিত ছিল কার নীতি অনুযায়ী? আউটবায়ন নীতি অনুযায়ী। আউটবায়ন নীতি অনুযায়ী এরকমটা হওয়া উচিত ছিল। আউটবায়ন নীতি অনুযায়ী এরকমটা হওয়া উচিত ছিল, বাট এরকমটা হয় না। হয়টা কি তাহলে? হয় হচ্ছে এরকম, দেখো, হ্যাঁ, এই যে এইখানকার ভিতরে একটু কাহিনী ঘটে যায়, এখানকার ভিতরে একটু কাহিনী ঘটে যায়। কেমন কাহিনী ঘটে? এই যে ইলেকট্রন সংখ্যাটাকে একটু চেঞ্জ হয়ে যায়, ইলেকট্রন সংখ্যাটা একটু চেঞ্জ হয়ে যায়। কত চেঞ্জ হয় চলো আমরা এটা দেখে। কাহিনীটা ঘটে দেখো 4s2 3d 5, 4s2 3d 4, 3dতে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা। তো 3d 10টা ইলেকট্রন থাকলে সেটা অবশ্যই বেশি স্থিতিশীল অবস্থা। অর্ধপূর্ণ যদি থাকে তাহলে কয়টা থাকবে? 5টা থাকবে। সো অর্ধপূর্ণ অবস্থা এবং পরিপূর্ণ অবস্থাটা হয় কোন অরবিটালে সব থেকে বেশি স্থিতিশীল অবস্থা। এটা কি লিখবো আমরা তাহলে? অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থা হলো মৌলের স্থিতিশীল অবস্থা, বেশি স্থিতিশীল, মৌলের জন্য বেশি স্থিতিশীল। বুঝছো? অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থাটা হওয়া মৌলের জন্য বেশি স্থিতিশীল হয়। সেজন্য এই S থেকে একটা ইলেকট্রন ও নিয়ে নেয়, দ্যাটস ওয়াই এটা হয়ে যায় ভাই 1 এবং এখানে হয়ে যায় ভাই 5।
এটা হয়ে যায় 1, এখানে হয়ে যায় হচ্ছে 5। তাহলে এখানে বলো তো কী হবে, এটা হয়ে যায় হচ্ছে 1, এখানে হয়ে যায় কত 10। দেখো এটা কি হয়ে গেল, এখন সে বর্তমানে সে বেশি স্থিতিশীল হয়ে গেল, বর্তমানে সে পরিপূর্ণ থেকে বেশি স্থিতিশীল হয়ে গেল এখানে নিচে, আর অর্ধপূর্ণ থেকে উপরে। সো এই যে এই দুইটা যে ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রম ঘটলো না, এটাই বোঝাচ্ছে যেটা সাধারণ নিয়মের ব্যতিক্রম। মানে নর্মাল তুমি আহ্বান নীতি একটা শিখলা, ওই নীতির ব্যতিক্রম হচ্ছে এরা। এরকম আরও কয়েকজন পাবলিকের নাম আমি লিখে দিই, ওগুলো তুমি নিজে বাড়ির কাজ হিসেবে করবা। এরপরে যাকে পাবা সেটা হচ্ছে ভাইয়া তোমার মলিবডেনাম, ঠিক আছে। তারপরে পাবা হচ্ছে ভাইয়া সিলভার, তারপরে পাবা তুমি হচ্ছে লেড, তারপরে পাবা হচ্ছে ল্যান্থানাম। এ কয়জন, এই তো এ কয়জনই করো তাহলেই হবে। অ্যারামকেও পাবা হচ্ছে এর ভিতরে, এই যে এই কয়জনের ইলেকট্রন বিন্যাস তুমি করো, ঠিক আছে। মার্কারি, লেড না, মার্কারি, এই জি, এই যে এরা এরা কি, এই যে এরকমই ডি অরবিটালটাকে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ করার জন্য একটা ইলেকট্রন এস থেকে টান মারে, যে শোষিত সে শোষিতই, ঠিক আছে, ওর কাছ থেকে টান মেরে নিয়ে নেয়। এই ঘটনাই ঘটে হচ্ছে এদের ক্ষেত্রে। এই কথাটাই এখানে বলা আছে, এই কথাটাই হচ্ছে এখানে বলা আছে। দেখো সাধারণভাবে দেখা যায় যে একটা উপশক্তি স্তরে ডি অরবিটালগুলো অর্ধপূর্ণ থাকতে ইলেকট্রন বিন্যাস বেশি সুস্থিত হয়। তাই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে এরকমটা না হয়ে, এই যে 3d4 4s2 এরকমটা না হয়ে 3d অরবিটালটা অর্ধপূর্ণ থেকে বেশি স্থিতিশীল হবে, তাই 3d5 এবং 4s1 থাকে, ঠিক আছে। ঠিক একই রকমভাবে কপারের কাহিনীটাও এখানে বলা আছে, ওকে। আচ্ছা দেখো এই যে এই কপারের কাহিনী এখানে বলছে, কারণটা ব্যাখ্যা করো। কারণটা ব্যাখ্যা করা যাবে না কপারেরটা, আশা করি যাবে। সো এরপরেই চলে যাব হচ্ছে আমরা আইসোটোপ অংশটার ভিতরে। তো ভাইয়া চলো আমরা যে অংশটা শুরু করব সেটা হচ্ছে আইসোটোপ। আইসোটোপ এরকম জিনিসপাতি আসলে আসে কয়টা বলো তো, তিনটা। একটা হচ্ছে আইসোটোপ, আমি তিনটাকে দেখিয়ে দিই। এখানে আমাদের জিনিসপাতি কিছু পড়ার আছে, কিছু ম্যাথমেটিক্যাল পার্ট আছে, এটা প্রায় কিন্তু আসে। আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোটোন। আচ্ছা এখানে আমি দিব হচ্ছে প্রোটন সংখ্যা, এটা দিব হচ্ছে ভাই ইলেকট্রন সংখ্যা, এটা ইলেকট্রন না, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা দিব হচ্ছে নিউট্রন সংখ্যা, নিউট্রন। এবং যেটা যেখানে একই সেটাতে আমি দিব হচ্ছে টিক চিহ্ন। আইসোটোপ, এই যে প আছে না, প দিয়ে প্রোটন সংখ্যা হচ্ছে একই, তার মানে এখানে কি ভর সংখ্যা একই না, নিউট্রন সংখ্যাও একই না, নিউট্রন। আচ্ছা আইসোবার, এখানে বার, বার ফর ভর, ভর সংখ্যা একই, তার মানে এখানে প্রোটন সংখ্যাও একই না, নিউট্রন সংখ্যাও একই না। আইসোটোন, টোন, টোন ফর নিউট্রন, নিউট্রন সংখ্যা একই, তার মানে এখানে প্রোটন সংখ্যা একই না, ভর সংখ্যা একই না। এই যে দেখো খুব সহজে শিখে ফেলতে পারবো না এই জিনিসটা। তো আমাদের এই চ্যাপ্টারে মেনলি এই চ্যাপ্টারের এই পার্টের ভিতরে মেনলি যাকে নিয়ে পড়তে হবে সে হচ্ছে আসলে আইসোটোপ। আমরা তাকে নিয়েই যাবতীয় কথাবার্তা বলবো, অন্য কাউকে নিয়ে না। এই আইসোটোপ রিলেটেডই বেশ কিছু ম্যাথমেটিক্যাল পার্টটা আমাদের আসে। এখানে ভর সংখ্যা কীভাবে নির্ণয় করি, ভর কীভাবে নির্ণয় করি, কার ভর কত, এএমইউ কি, হ্যান এগুলো কিছু জিনিসপত্র আছে যেগুলো থেকে টুকটাক ম্যাথ চলে আসে, এমসিকিউ চলে আসে, সিকিউতেও চলে আসে। চলো আমরা সেটা দেখে ফেলি। ওকে, সো আইসোটোপ হচ্ছে একই মৌলের বা একই পরমাণুর মৌল বা একই, হ্যাঁ ওই তো একই মৌলের পরমাণু, যেটাই বলো না কেন, যেখানে প্রোটন সংখ্যাটা সেম, নিউট্রন এবং ভর সংখ্যার পার্থক্যের জন্য যে নতুন পরমাণুটা আসে সেটাকে আমরা বলি হচ্ছে আইসোটোপ। যেমন হাইড্রোজেনের খুব ফেমাস আইসোটোপ আছে, বিশেষ করে তিনটা, H1 H2 H3, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আমি যাচ্ছি সেখানে। প্রোটন সংখ্যাটা তার মানে কি থাকবে, একই থাকবে। প্রোটন সংখ্যা একই থাকলে অবভিয়াসলি মৌলটা একই, হাইড্রোজেন হলে হাইড্রোজেনই, কার্বন হলে কার্বনই, ইউরেনিয়াম হলে ইউরেনিয়ামই, সেই থাকবে, ঠিক আছে না। ওকে, বাট যদি আইসোটোনের কথা বলো তাহলে সেখানে নিউট্রন সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা একই, প্রোটন এবং হচ্ছে যে ভর সংখ্যাটা আলাদা, তার মানে তারা সেটা ভিন্ন মৌলের মৌল হবে, ভিন্ন মৌলের পরমাণু হবে। ঠিক একই রকমভাবে যদি আইসোবার যেটা ভর সংখ্যা একই, প্রোটন এবং নিউট্রন সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যাটা আলাদা হওয়ার জন্যই সেটা কিন্তু কি হয়ে যাবে, ভিন্ন পরমাণুর মৌল হয়ে যাবে বা ভিন্ন মৌলের পরমাণু হয়ে যাবে। আচ্ছা দেখো হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এই যে প্রোটিয়ামটা যেটা কি, সেটা যে হাইড্রোজেনটা আমরা দেখি 1 1, বলো তো এখানে কি লেখা হয়, ভর সংখ্যা, এখানে কি লেখা হয়, পারমাণবিক সংখ্যা। এগুলো নিশ্চয়ই দেখাইছি, নাহলে হচ্ছে মানে পর্যায় সারণী অধ্যায়টার ভিতরে আরও ডিটেলসে আর কি দেখানো আছে। ওকে দেখো এটা কি বলা হয়, বললাম কি ভর সংখ্যা লেখা হয় উপরে, মাথার উপরে ভর সংখ্যা। এই ভর সংখ্যাটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে ভাই এ দ্বারা। আর এই যে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই তো কথা, পারমাণবিক সংখ্যা, বুঝা গেছে। আচ্ছা এমন তো
এই যে ডিউটেরিয়ামকেও আমরা এমনই প্রকাশ করতে পারি, এটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়, ট্রিটিয়ামকে টি দ্বারা এরকমভাবে, অথবা এটাকেও তুমি হচ্ছে যদি এরকম লিখো তাও সেটা ট্রিটিয়ামই বুঝাবে, এই যে 3 1 এটাকে ট্রিটিয়ামই বুঝাবে। এটা কেন বলতেছি দেখো একটা জিনিস, এটা কি আমাদের নর্মাল পানি, এটা কি সাধারণ পানি, নর্মাল পানি। ভারী পানি বলে একটা জিনিস আছে যেটা সংকেতটা হচ্ছে D2O, এটা কি আসলে বলো তো? ভারী পানি, মানে এটা ডিউটেরিয়াম দিয়ে তৈরি করা হয়েছে তাই বলা হইতেছে, এটার নাম বলা হয় ভারী পানি। ঠিক আছে, ওকে, কারণ এর ভরটা বেশি আর কি, এখানে ওই জিনিসপত্রগুলাই দেওয়া আছে। ওকে, পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর এই জিনিসটা কি আসলে? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে ধরো সোডিয়ামের ক্ষেত্রে তুমি এখানে লিখতেছো 11, এখানে লিখতেছো হচ্ছে 13, এই যে 13 কথাটা যে এখানে একটা লিখলা, এই জিনিসটা আসলে কই থেকে আসলো বা কিভাবে আসলো? এটাই হচ্ছে সেই আপেক্ষিক পারমাণবিক ভর, 11 13 এমন, এই এই জিনিসটা এটা কিভাবে আসলো? এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11 বা প্রোটন সংখ্যা হচ্ছে 11টা, নিউটন সংখ্যা হচ্ছে 12টা, দিয়ে পারমাণবিক ভরটা কত হয়ে আছে আমাদের? 13 হয়ে আছে। কিভাবে? আচ্ছা, এটা যদি আমরা বের করতে চাই কিভাবে, তাহলে আমাদেরকে জানতে হবে এমইউ বা অ্যাটমিক মাস ইউনিট। এমইউ অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট, এই জিনিসটা আবিষ্কার করে গেছিলেন কে আসলে? বিজ্ঞানী ডাল্টন সাহেব, জন ডাল্টন। তো এটাকে এএমইউ বলা হয়, এক ডাল্টনও বলা হয়। বিজ্ঞানী ডাল্টন আবিষ্কার করে গেছিলেন এটা কি, এটা এক এএমইউ বা এএমইউ। এই জিনিসটা আসলে কি চলো দেখি। আচ্ছা, সো আমরা যদি দেখি, আমি যেমন সোডিয়ামের কথা বললাম 23, এরকমভাবে কপারের কথা যদি চিন্তা করো তাহলে দেখবো হচ্ছে সেটা 63.5, আবার যদি চিন্তা করো হচ্ছে ক্লোরিনের কথা তাহলে সেটা পাবা হচ্ছে কত? 35.5। এই যে এরকমটা হচ্ছে, এটা কেন আসলে? এই যে ভরটা যেটা আপেক্ষিক পারমাণবিক ভর, এটাই কিন্তু তার আপেক্ষিক পারমাণবিক ভর, এই যে এটাই হচ্ছে কপারের জন্য আপেক্ষিক পারমাণবিক ভর। কেন এটা বা কিভাবে আসলো? ওকে, ফ্লোরিনের একটি পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম। এখন কথা হলো এই জিনিসটা প্রথমত পরীক্ষালব্ধ একটা ভ্যালু, এটা আমার তোমার বের করা ভ্যালু না, পরীক্ষালব্ধ একটা ভ্যালু। এই ভরটা আগে বের করা হয়েছিল, এই ভরটা থেকে ফ্লোরিনের বর্তমান যে ভরটা সেটা বের করা হয়েছে। যেমন অ্যালুমিনিয়ামের ভরটা কত বলো তো? 27 গ্রাম না? 27 গ্রাম আমরা বলি। ওই অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর কয়টা দেখো? 4.482 × 10⁻23 গ্রাম, এত গ্রাম। এটা আমরা মানে এটা হচ্ছে একটা পরমাণুর ভর। এটা 27 আসছে কিভাবে আসলে? 27 আসছে কিভাবে আসলে? এটা হচ্ছে একটা পরমাণুর ভর এত গ্রাম, বুঝো বিষয়টা, ঠিক আছে? একটা পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম, ওকে। তো এক এএমইউ যে জিনিসটা, সেখান থেকে এই বিষয়টাকে নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর, অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর। এখন দেখো কার্যক্ষেত্রে এত কম ভরের ব্যবহার অনেক সমস্যা, সেজন্য কার্বন 12 আইসোটোপের কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর ভরের 1/12কে হিসাব করা হয় পরমাণুর ভর, যেটা হচ্ছে 1.66 × 10⁻24, 1.66 × 10⁻24। এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের 1/12। ওটা কিভাবে আসছে আমি এটা দেখাচ্ছি, চিন্তা নাই, হারিয়ে যাও না, কোনো সমস্যা নাই, আশা করি বুঝতে পারবা। এমন কথা হলো, যদি আমি যে আপেক্ষিক পারমাণবিক ভরটা পেলাম, ওই একটা পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভরকে যদি এই ভরটা দ্বারা ভাগ করি, তাহলে যে উত্তরটা আসবে সেটাই হচ্ছে ওই মৌলের ভর সংখ্যা। এটাতে যাচ্ছি, এই যে ধরো এটা 1.66 এটা পাইলাম, এই যে দেখে নাও অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর কত, এত বলছি না? এখন কাজে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে ওই একটা পরমাণুর ভরটাকে আমরা কি দ্বারা ভাগ করছি? এটা দ্বারা ভাগ করছি, ভাগ করলেই যেটা পেয়ে যাব সেটাই হচ্ছে তার আসলে আপেক্ষিক পারমাণবিক ভর। কত সেটা? 27। এই যে দেখো 27 পেয়ে গেছি, বুঝছো জিনিসটা? এখন এই জিনিসটা আসলো কই থেকে? এটা তো পরীক্ষালব্ধ, এটা তো বললাম এটা পরীক্ষালব্ধ, এটা পরীক্ষা করে নির্ণয় করা হয়েছে। এই জিনিসটা আসলো কই থেকে? অথবা তুমি যেহেতু এটা জানো, তাহলে এটা জানলে তুমি এটাও বের করতে পারবা, কিন্তু এটাতে একটা ফিক্সড ভ্যালু, সেটা আসলে কিভাবে? সেটা আসছে হচ্ছে এরকম ভাবে, এই যে এরকম ভাবে। এরকমটা কিভাবে চলো দেখি। এটা বিজ্ঞানী ডাল্টন বললেন, 1 ডাল্টন ইকুয়ালস টু 1 এএমইউ সমান কত? উনি বলে গেলেন যেটা, যে এই ভ্যালুটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/12 অংশ। আচ্ছা, কার্বন 12 আইসোটোপ মানে কি ভাবে বলো তো? এই যে কার্বন, এটা হচ্ছে 12। সো এখানে আসলে কয়টা পরমাণু আছে? এটা কি একটা কার্বন পরমাণু নাকি হচ্ছে 1 মোল? অবভিয়াসলি 1 মোল। তাহলে আমরা বলতে পারি 1 মোল
এক মোলের ভিতরে আসলে কয়টা পরমাণু আছে ভাই বলো তো? 6.023 বা অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু 10⁻23 এতটি না? এতটি পরমাণুর ভর কত? 12। তাহলে একটি পরমাণুর ভর আসলে কত ভাই বলো তো? 12 বাই হচ্ছে এই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। এটা কিন্তু একটা পরমাণুর ভর চলে আসলো। এখন 1 ডাল্টন বলে গেছিলেন হচ্ছে এই জিনিস, কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের মানে এটার 1/12 অংশ, এটার 1/12 অংশ। তাহলে আমরা কি এখানে এরকম বলতে পারি না, 12 বাই হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু হচ্ছে 1/12 অংশ, যেহেতু এমন সেই 12 কেটে দাও, তাহলে থাকে কি আসলে আলটিমেটলি 1/6.023 ইন্টু 10⁻23 এত যদি করো তাহলে পেয়ে যাবে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এটাকেই বলা হয় হচ্ছে 1 AMU। এটাকেই বলা হচ্ছে ভাই কি 1 AMU। 1 AMU সমান কোনটা? এই যে এই জিনিসটা। বলো কিভাবে আসছে বুঝছো? এই জিনিসটাই এখানেও বলা আছে, দেখো মোলের একটি পরমাণুর ভর বাই হচ্ছে এটা হচ্ছে যে কোনোটার আপেক্ষিক পারমাণবিক ভর। এই যে কার্বন 12 আইসোটোপের একটির 1/12 অংশ, এটা মানে কি 1 AMU। 1 AMU মানে কত বলো তো? 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এখন ধরে নাও কারো তুমি হচ্ছে যে যাবো সোডিয়ামের কথা বললাম আমি, সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে গেছো হচ্ছে কত? 23। তুমি জানো হচ্ছে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 23। একটি পরমাণুর ভর কত জানো না? সে একটা পরমাণুর ভর যদি তুমি বের করতে চাও তাহলে তুমি এখানে সিম্পল বলতে পারো যে সোডিয়ামের একটি পরমাণুর ভর, সোডিয়াম এর একটি পরমাণুর ভর কিছুই না, এটা হচ্ছে 1 মোল বা 6.023 ইন্টু 10⁻23টার মৌলের পরমাণুর ভর হচ্ছে এত। তাহলে একটি পরমাণুর ভর কত? 23 বাই হচ্ছে এই 6.023 ইন্টু 10⁻23 যদি ঐকিক নিয়মে করো তাহলে এত গ্রাম এটা আসবে। যদি ওরকমভাবে না করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে 23 ইন্টু এই যে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। একই কথা না রে ভাই বলো তো? এই 1 বাই এই ভ্যালুটুকু মানেই তো হচ্ছে আমার কত? এইটা একই তো কথা। 23কে এটা দেওয়া 6.023 ইন্টু 10⁻23 দ্বারা ভাগ করা, আর হচ্ছে 23-এর সাথে 1.66 ইন্টু 10⁻24 গুণ করা, একই তো কথা। কারণ এই ভ্যালুটাই তো আমি এএমইউতে পাইছি। সো ওই জিনিসটাই, দ্যাটস ওয়াই কোনো একটা পরমাণুর যদি তোমাকে বলে দেওয়া হয় যে ধরে নাও আমি বললাম যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে 4.482 ইন্টু 10⁻23 গ্রাম, সাপোজ এটা বললাম, তাহলে একটি পরমাণুর ভর হচ্ছে এত। তাহলে এখন আমি তোমাকে বলতেছি যে এটার আপেক্ষিক পারমাণবিক ভর কত। তাহলে এটাকে তুমি কি করবা? একটি পরমাণুর ভর, তাহলে এখানে টোটাল পরমাণু কয়টা আছে? তুমি যদি এটাকে এরকম করে গুণ করে দাও 6.023 ইন্টু 10⁻23 এটা দ্বারা যদি গুণ করে দাও তাও এটা আসবে, 27 আসবে। তুমি যদি এই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আসলে এই যে 1.66 ইন্টু 10⁻24 এটা দ্বারা ভাগ করে দাও, তাও এই 27 ভ্যালুটা আসবে। সো ইটস আপ টু ইউ, এটা তোমার উপরে। ক্লিয়ার? বুঝাইতে পারছি না? এই হয়ে গেল এখানকার কেচ্ছা কাহিনী। এখন এখান থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা থেকে ম্যাথ আসে সেটা হচ্ছে আসলে চলো আমরা দেখি। কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো দুটি ভরের অনুপাত, সেজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক থাকে না, আমরা সেটাকে তাও গ্রাম হিসাব করে করি। আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়। আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় মানে একটা আইসোটোপ আছে, ওর একটা ভর আছে, সেটা প্রকৃতিতে এত পার্সেন্ট পাওয়া যায়। অন্য একটা আইসোটোপ আছে, সেটার একটা ভর আছে, ওটা প্রকৃতিতে এত পার্সেন্ট পাওয়া যায়। বা তিনটা আছে, এত পার্সেন্ট পাওয়া যায়। তো টোটালে কত পার্সেন্ট পাওয়া যাবে? টোটালে 100% পাওয়া যাবে। সো এখান থেকে ভর নির্ণয় কীভাবে করবো আমরা, চলো সেটা যদি দেখি। প্রকৃতিতে বেশিরভাগ মৌলেরই একাধিক আইসোটোপ রয়েছে, তাই যে মৌলটি একাধিক আইসোটোপ সেই মৌলের সকল আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা হার থেকে ওই মৌলের গড় আপেক্ষিক ভর নিচের নিয়ম অনুসরণ করে নির্ণয় করা যায়। ধাপ 1 যেটা করতে হবে সেটা হচ্ছে ওর যেটা আপেক্ষিক ভর, হ্যাঁ, ওটাকে তার পার্সেন্টেজ দ্বারা গুণ করতে হবে। যদি এটা একাধিক থাকে তাহলে প্রত্যেককে প্রত্যেকের পারমাণবিক ভরটাকে নিজের পার্সেন্টেজ দ্বারা গুণ করতে হবে, দিয়ে টোটালে যোগ করে 100 দ্বারা ভাগ করতে হবে। এই হচ্ছে নিয়ম। আবার বলি একটু, সাপোজ ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হচ্ছে 35, একটা হচ্ছে 37 ধরে নাও। তো ক্লোরিনের 35 আইসোটোপ পাওয়া যায় হচ্ছে 70%, 37 আইসোটোপ পাওয়া যায় হচ্ছে 30%। তাহলে 35 গুণিত 70, 30 গুণিত 30 মানে 37 ইন্টু 30, এটার এই দুটাকে যোগ দিয়ে 100 দ্বারা ভাগ। যদি এটা তিনটা থাকলো তাহলে রেসপেক্টিভ প্রত্যেকটা যোগ বা সামেশন অফ পার্সেন্টেজ ইন্টু তার পারমাণবিক ভর বাই হচ্ছে 100, শেষ। এটাকে আমরা সিম্পল মলিকুলার মাস এম সমান বলতে পারি আসলে, দেখো সামেশন অফ পার্সেন্টেজ ইন্টু পারমাণবিক ভর, তার ভর
বাই হচ্ছে কত করব 100 করব, জয়টা থাকবে 2টা 3টা যাইটা থাকবে তয়টাই। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার উত্তর। দেখো আমি তোমাকে একটা করে দেখাই, সিম্পল। এটা এখানে এই ফর্মুলেশনটা বলে দেওয়া আছে, যদি এর একাধিক থাকে তাহলে একাধিক আকারে বাড়বে। দেখো প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ আছে হচ্ছে এই দুইটা, ক্লোরিন 35 এবং ক্লোরিন 37, একটা হচ্ছে 75, একটা হচ্ছে 25। তাহলে 35 গুণিত আমরা কি করব বলো তো, 75 প্লাস 37 যেটা আছে, 37 ইন্টু কত করবা তুমি 25 বাই কত করবা বলো তো 100। এটাই হয়ে গেল তার আপেক্ষিক পারমাণবিক ভর। এটা বের করে দেখো 35.5 আসছে, যেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? পারবো না? আশা করি পারবো। এখানে উল্লেখ্য তোমরা দেখবে পর্যায় সারণীতে ক্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5, এটাই আসলে ওকে। সারণীতে যে পারমাণবিক ভর লেখা আছে তা মূলত গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা গড়, কারণ প্রত্যেকেরই যে আইসোটোপ আছে সেখান থেকে গড় করে এটাকে নির্ণয় করা হয়েছে। এখন একটা উদাহরণ দেখো, এই টাইপের কোশ্চেন তোমার কাছে প্রায় চলে আসে। প্রকৃতিতে কোনো মৌলের দুটি আইসোটোপ থাকে, তাহলে সেই দুটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে ওই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রকৃতিতে প্রাপ্ত যে শতকরা ভাগ সেটার পরিমাণ বের করা যায়। যেমন একটা উদাহরণ দেখাই আমরা, 63 এবং 65 দুইটা কপারের আইসোটোপ আছে। কপারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5, কপার 63 আর 65 আছে। এবার আমরা তাহলে এটাকে কিভাবে বের করব? খুব সহজ, ঝামেলা নেওয়ার কিচ্ছু নাই। সহজ কাহিনীটা হচ্ছে কেমন, আমরা ধরে নিলাম যে 63 আছে হচ্ছে ধরো এক্স পরিমাণ, যেহেতু এই দুইজন মিলে 100% হবে, তাহলে 65 আছে কতটুকু বলো তো, 100 মাইনাস এক্স পরিমাণ, বলতে পারি না আমরা 100 মাইনাস এক্স পরিমাণ। এটা কে থাকবে আমাদের এক্স, আর 100 মাইনাস এক্স এত পরিমাণ থাকবে। তো তাহলে এই যে আমরা যদি এখন এমন করি যে 63 ইন্টু হচ্ছে আমাদের এক্স প্লাস এটা কত ছিল, এটা 65 না, 65 ইন্টু হচ্ছে আমাদের 100 মাইনাস এক্স, ঠিক আছে, বাই ভাগ করে দিলাম আমরা কত দ্বারা, 100 দ্বারা, দিয়ে বললাম যে তার আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে কত, যেটা বলে দিয়েছে এখানে, এটাই তো আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর ছিল 63.5। সো এখান থেকে যাবতীয় ক্যালকুলেশন করে কি এক্স এর পরিমাণ পাবো না আমরা, এক্স এর পরিমাণ পাবো, ওটাই বের করেছে। দেখো এক্স এর পরিমাণ পাইছে 75, এক্স এর পরিমাণ যদি 75 পেয়ে যায়, তার মানে এক্স বা কপার 63 যার পরিমাণটা আমরা ধরেছিলাম এক্স পার্সেন্ট আছে, সেটা আসলে কত পার্সেন্ট আছে, 75% আছে। আর যেটা আমার 65 সেটা তাহলে কত পার্সেন্ট থাকবে, 25%। ইজি ম্যাথ, খালি বুঝলেই হয়েছে। তিনটা থাকলে তিনটার মতন করে করতাম। ক্লিয়ার না? ওকে, এবার আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। ধরো তুমি হচ্ছে H2 এর ভর কত, O2 এর ভর কত, N2 এর ভর কত, নাইট্রোজেনের ভরটা কত বলো তো ভাইয়া 14, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ভর সংখ্যা হচ্ছে 14, তাহলে এটার আপেক্ষিক পারমাণবিক ভর আসলে কত 28 না। সালফারেরটার কত ভাইয়া বলো তো, সালফারের ভর মানে পারমাণবিক সংখ্যা 16, ভর সংখ্যাই হচ্ছে 32, যদি এটা হচ্ছে তার পারমাণবিক ভর, সালফার অণু আকারে থাকে S8, তার মানে সালফারের আণবিক ভর হচ্ছে 32 ইন্টু 8। আবার ফসফরাস থাকে কেমনে P4, তার মানে এটা হচ্ছে ফসফরাসের যেটা আণবিক ভর, মানে হচ্ছে ফসফরাসের আণবিক ভর থাকে হচ্ছে 31 ইন্টু 4 এমন। ঠিক একইরকমভাবে অক্সিজেনেরটা যদি কথা বলি, O2 আকারে যেহেতু থাকে, অক্সিজেনেরটা কত হয় 16 দুগুণ 32। হাইড্রোজেনেরটা যদি কথা বলি, এখানে তো 1, তাহলে 1 দুগুণ 2, এটাই বলতেছে তার আপেক্ষিক আণবিক ভর নির্ণয়। দেখো মানে অণু অবস্থায় যে সংখ্যাটা থাকে সেটা দ্বারা তার পারমাণবিক ভরটাকে গুণ করলে আণবিক ভর চলে আসে। সেটা আমরা বুঝছি যে হাইড্রোজেনের যেহেতু, তাই আপেক্ষিক আণবিক ভর কত হাইড্রোজেনের 2। ওকে, সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি হাইড্রোজেনের জন্য আপেক্ষিক পারমাণবিক ভর কত 1 করে, তো এখানে 2 আছে নিশ্চয়ই, এখানে তাহলে আমরা কত বলতে পারি 2 প্লাস সালফারেরটা কত ভাই বলো 32, যেহেতু একটা পরমাণু আছে, অক্সিজেন কত 16 ইন্টু 4, মানে ইন্টোরালে যদি যোগ করো তাহলে চলে আসবে 98 গ্রাম, গ্রাম পার মোল। 1 মোলের ভরটা কত 98 গ্রাম, দেখছো 98 গ্রাম। এই ওকে, আচ্ছা, তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার, এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ভেরি লাস্ট টপিক, যেটা আমরা হচ্ছে যে একটু পড়ে ফেলি। ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপ, এবং এই তেজস্ক্রিয় আইসোটোপগুলোকে আমরা কোন কাজে ব্যবহার করি, আমরা চিকিৎসা কাজে ব্যবহার করি, কৃষি কাজে ব্যবহার করি, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করি, অনেক কাজে ব্যবহার করি, এবং এর কিছু উপকারী এবং ক্ষতিকর দিকও আছে। আচ্ছা, সো এখন পর্যন্ত দেখো 3000 সংখ্যকের বেশি আইসোটোপ সম্বন্ধে জানা গেছে। এগুলো রিডিং দেওয়ার জিনিস, হ্যাঁ, মনে রাখার জায়গাটাকে আমি একটু হাইলাইট করে দিব। তাহলে কয়টা জানা গেছে এখন পর্যন্ত আমাদের জানা গেছে হচ্ছে, তাহলে বুঝছি এখন পর্যন্ত আমাদের জানা গেছে কয়টা, 3000 সংখ্যক আইসোটোপের কথা জানা গেছে। ঠিক আছে, ওকে, যদি 3000 সংখ্যক আইসোটোপের কথা আমাদের এখন পর্যন্ত জেনে থাকে, তাহলে এখন তাদের পদার্থবিজ্ঞানের বিস্তারিত আলোচনা করা হয়েছে তাদেরকে নিয়ে। আমরা এখানে দেখবো যে এখানে কয়জনকে নিয়ে আমরা কি আলোচনা করি। যেটা বলছি, আইসোটোপ চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, বীজ ও সার সংরক্ষণে, বিদ্যুৎ উৎপাদনে, এবং যে কোনো কিছুর বয়স নির্ণয়ে বেশি ব্যবহার করা হয়। বয়স নির্ণয়ে কি ব্যবহার করা হয় জানো ভাইয়া, কার্বন 12, কার্বন ডেটিং বলা হয় এটাকে।
কার্বন ডেটিংয়ের মাধ্যমে বয়স নির্ণয় করা হয়। ডেটিং মানে এটা আমাদের আসলে কেমন বলবো, তোমরা তো বড় হইতেছো, ওই ডেটিং না, ডেটিং মানে হচ্ছে ডেট নির্ণয় করার যে জিনিসটা সেটা। ওকে, সো যাই হোক, এমন চলে আসো, যদি চিকিৎসা ক্ষেত্রে আমরা ব্যবহারটা দেখতে চাই তাহলে সে ব্যবহারটা কেমন চলো দেখি। চিকিৎসা ক্ষেত্রে কোনো একটা টিউমারের অবস্থান নির্ণয়ে আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি। টিউমারের অবস্থান নির্ণয়ে আসলে দেখো টেকনিশিয়াম-99 আইসোটোপটা ব্যবহার করা হয়। এটা কিন্তু আমাদের জরুরি একটা জিনিস, মাথায় রাখতে হবে কাকে ব্যবহার করা হয়। চিকিৎসা ক্ষেত্রে কাকে ব্যবহার করা হয় তাহলে টেকনিশিয়াম-99কে, ঠিক আছে, টিউমারের অবস্থান নির্ণয়। এছাড়াও গলগণ্ড রোগে বা থাইরয়েড চিকিৎসায়, গলগণ্ড যা লিখিতেছি এটা একটু মাথায় রাখবা, আয়োডিন 131 ব্যবহার করা হয় আইসোটোপ। থাইরয়েড, থাইরয়েড চিকিৎসায়, ওকে, থাইরয়েড, থাইরয়েড চিকিৎসাতে, ঠিক আছে। সো এ আসলে আমার কাজটা কি করে, এ আসলে আমার টেকনিশিয়াম-99-এর লাইফ টাইম এখানে বলে দেওয়া আছে 6 ঘন্টা। ও যে কাজটা করে সেটা হলো যে ওকে ধরো শরীরের মধ্যে প্রবেশ করানো হয়, তেজস্ক্রিয় আইসোটোপ গামা রশ্মি বিকিরণ করে, ওই গামা রশ্মি যেটা বিকিরিত হয়ে আসছে সেটার রেকর্ড করা হয়। তো ওই গামা রশ্মি বিভিন্ন জায়গা থেকে বিকিরিত হচ্ছে, মানে পুরো শরীর থেকে সাপোজ তোমার বিকিরিত হচ্ছে, কারণ পুরো শরীর থেকে বিকিরিত হলে সাধারণ বা স্বাভাবিক কোষের বিকিরণটা যেরকম হবে, তোমার একটা অসুস্থ কোষের বিকিরণ সেরকম হবে না। সো এই অসুস্থ কোষের বিকিরণ মানে ওই যে ওই মানে ইররেগুলার একটা বিকিরণ যেখানে পাওয়া যাবে, ওখানেই ধরে নেওয়া হবে যে দেয়ার ইজ সামথিং, তার মানে ওখানেই নিশ্চয়ই কোনো ডেড সেল বলো বা আমাদের কোনো একটা অসুস্থ সেল বা আর কি অ্যাটাকড সেল কেউ আছে, ঠিক আছে। এই ঠিক একই রকমভাবে রোগ নিরাময়ে যাদেরকে ব্যবহার করা হয় সেটার কথাই বললাম, ওই কাজে কাকে ব্যবহার করা হয়, আয়োডিন 131কে ব্যবহার করা হয়। এছাড়াও কোবাল্ট-60 তেজস্ক্রিয় যে আইসোটোপটা রয়েছে সেটা আমার টিউমারের উপস্থিতি নির্ণয় এবং নিরাময়ে কোবাল্ট-60 ব্যবহার করা হয়। লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় ফসফরাস-32, এটা একটা জরুরি। গাইগার মুলার কাউন্টারে কৃষিক্ষেত্রেও ফসফরাস-32 ব্যবহার করা হয়। এছাড়া কোবাল্ট-60 ব্যবহার করা হয় ক্যান্সারের কোষ কলাকে ধ্বংস করার জন্য, কোবাল্ট-60 ব্যবহার করা হয় টিউমারেরই তো মানে বিবর্ধিত রূপটা হচ্ছে ক্যান্সার, সেটার কাজে। এবং লিউকেমিয়া রোগের চিকিৎসায় কাকে ব্যবহার করা হয়, ফসফরাস-32কে। এই নামগুলো কিন্তু জরুরি, এমসিকিউ এর ভিতরে ডিরেক্ট চলে আসে। ওকে, এরপরে দেখো কৃষিক্ষেত্রে আমরা কাকে ব্যবহার করি। কৃষিক্ষেত্রে আমরা ব্যবহার করি হচ্ছে যে মানে আমাদের কিছু নিউট্রিয়েন্ট আছে যেটা আমার উদ্ভিদের জন্য অবশ্যই অত্যাবশ্যকীয়, যেমন নাইট্রোজেন এবং ফসফরাস উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়। সেটা কি পরিমাণে আছে সেটা নির্ণয় করার জন্য আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর যেটার কথা বললাম যে গাইগার মুলার, এই যে গাইগার মুলার কাউন্টারের ভিতরে ব্যবহার করা হয় কাকে, তেজস্ক্রিয় আইসোটোপ কে, এটা ফসফরাস-32কে ব্যবহার করা হয়, ফসফরাস-32। আচ্ছা যাই হোক, এটা দিয়ে না লিখি, হ্যাঁ, ফসফরাস-32 ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা। এছাড়াও ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য আমরা আইসোটোপ ব্যবহার করতে পারি, ক্ষতিকর পোকামাকড় দমনের জন্য। এগুলো একটা খালি রিডিং দেওয়ার জিনিস ভাইয়া, যদি তোমার চলে আসে যে আইসোটোপের ব্যবহার লিখো, তাহলে এরকমভাবে কিছু পয়েন্ট আউট করে মিনিমাম তুমি 6টা হচ্ছে ব্যবহার লিখবা, ব্যবহার লিখবা, ওকে, 6টা। চিকিৎসা ক্ষেত্রে ফেজ দিয়ে 6টা মতন ব্যবহার মিনিমাম লিখবা। ওকে, এরপরে দেখো ফসলের মান উন্নয়নে ব্যবহার করা হয়। ফসলের মান উন্নয়নে জিনগত পরিবর্তন ঘটিয়ে মানে একই পরিমাণ ব্যবহার করে বেশি যেন ফলন উৎপাদন করা সম্ভব, সেরকম টাইপের কিছু করা হয়। এরপরে আসো বিদ্যুৎ উৎপাদনে মেইনলি ওই ইউরেনিয়াম 238 এটা ব্যবহার করা হয় ইউরেনিয়ামের, ঠিক আছে। আচ্ছা, এই ইউরেনিয়ামের 238 যেটা ব্যবহার করা হয় সেটা দিয়েই আমরা বিক্রিয়ায় বিপুল পরিমাণে শক্তি পাই। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আমরা জানি রূপপুরে একটা তৈরি হচ্ছে আমাদের, যেটাকে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র বলি, যেটার কথা বলতেছি পদার্থবিজ্ঞান বইয়ের 4র্থ অধ্যায়ে এটা দেখতে পাবা। আচ্ছা, এছাড়াও আমাদের এখানে বাংলাদেশ পাবনা জেলার রূপপুর বাংলাদেশের সরকার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে না, অলরেডি হয়েছে আশা করি। 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা যায় সেখান থেকেই, ভাবা যায়। এই যে এটা হচ্ছে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঠিক আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রের এরকম অবস্থা থাকে। আচ্ছা, তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের প্রভাব, এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টারের। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের প্রভাবটা কি? তেজস্ক্রিয়তা, তুমি জানো যে যারা প্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করছিলেন বিজ্ঞানী মাদাম কুরি এবং পিয়ারি কুরি, এটা কিন্তু নোবেল লরিয়েট একটা ফ্যামিলি, তারা রেডিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করছিলেন এবং তারা কিন্তু তেজস্ক্রিয়তার কারণেই মারা গেছেন, ঠিক আছে। মানে যাকে তুমি আবিষ্কার করলা, মানে তখন আসলে তেজস্ক্রিয়তার ভয়াবহতা সম্পর্কে আমরা সেরকমভাবে জানতাম না বা বুঝতাম না, তেজস্ক্রিয়তার কাছে এক্সপোজার হওয়াটাকে সেরকম কোনো ঝামেলার কিছু মনে করতাম না। বাট বিষয়টা এরকম, এই তেজস্ক্রিয়তার জন্যই কিন্তু জাপানের বিশ্বযুদ্ধের পরে কত বছর পর্যন্ত কিন্তু মানে যেখানে বমটা ব্লাস্ট করা হয়েছিল সেখানে
উদ্ভিদ পর্যন্ত জন্মায়নি, এই বিষয়গুলো তো আমরা জানি। হ্যাঁ, সো তেজস্ক্রিয়তার প্রভাবটা অনেক বেশি। সো আসো দেখো, এই যে জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল, তার জন্য কয়েক লক্ষ জীবন ধ্বংস হয়ে গেছে। 1986 সালে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ ক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটেছিল তার ফলে অনেক প্রাণ হারিয়েছে এবং এই এলাকার পরিবেশ দূষণ ঘটেছে। এটা কিন্তু মানে দীর্ঘ সময় ধরে লং টার্ম একটা থাকে। আর এটার সব থেকে বড় ঝামেলা হচ্ছে এটা ব্যবহার করার পরে ডিসপোজাল মানে এটার তুমি যদি এই সেক্টরটা নিয়ে কাজ করতে পারো যে একটা পারমাণবিক আমরা কাজ করার পরে, মানে একটা নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া কমপ্লিট করার পরে সেটা যে একটা ওয়েস্ট তৈরি হলো, ওই ওয়েস্টটা আমরা ডিসপোজ করব কিভাবে, আসলে এখন পর্যন্ত কোনো করা হয়নি। ওই যে ট্রি ফয়েলের কিছু দেখছো, ট্রি ফয়েলের যে কিছু কন্টেইনার দেখি না আমরা এরকম ট্রি ফয়েলের কন্টেইনার ভাইয়া, যে এরকমভাবে যে ট্রি ফয়েলের কন্টেইনারগুলো থাকে, এরকমভাবে কন্টেইনারে করে এটা ওয়েস্ট হিসেবে রেখে দেওয়া হয়। অদূর ভবিষ্যতে হয়তো বা কোনো প্রযুক্তি আসবে যে প্রযুক্তিতে এই ওয়েস্টগুলোকে ট্রিট করা যাবে, তাছাড়া এটার কোনো ট্রিটমেন্ট নাই। এবং যে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা যাই হোক না কেন, যেখানে তেজস্ক্রিয়তা রিলেটেড কাহিনী আছে, এটাকে দূর থেকে দূরান্ত একেবারে লোকালয় থেকে শহরালয় থেকে যতটা দূরে পাওয়া যায় ততটাই স্থাপন করাটা বেটার। এখানে শক্তি যেমন অনেক বেশি শক্তি পাওয়া যায় এখান থেকে, তেমন এটা রিস্কও অনেক বেশি এবং এগুলো জিনিসপত্র নিয়ন্ত্রণ করা অনেক কঠিন। বুঝতে পারা গেছে? এই কোষের জিনগত পরিবর্তন করতে পারে, যার ফলাফল হিসেবে ক্যান্সারের মতো রোগ হতে পারে। দেখো, কোষের জিনগত পরিবর্তন আমরা সুপার হিরো মুভিগুলোর ভিতরে দেখি, কোষের জিনগত পরিবর্তনের মাধ্যমে নতুন কোনো পাওয়ার পেয়ে যায় সে। তো আমাদের আসলে এখন পর্যন্ত লিটারেলি কোষের জিনগত পরিবর্তনে খুব ভালো কারো কিছু ঘটছে এখন পর্যন্ত এরকম নজির নাই। আমি একটা ভালো এরকম খুঁজতে গেছিলাম, এরকম খুঁজতে যে হায়েস্ট একটা পাইছিলাম, সেটা হচ্ছে জিনগত পরিবর্তনের জন্য সে ব্যথা পায় না। মানে এখানে কাহিনীটা হচ্ছে জিনগত পরিবর্তনের জন্য শুধু না, এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে তার যে মানে ব্যথা তো একটা আমাদের অনুভূতি। সাপোজ আমি তোমাকে একটা মারলাম বা একটা টোকা দিলাম, একটা চিমটি কাটলাম, এখানে কেটে দিলাম, এখানে আমাদের স্পর্শ অনুভূতির পরে মস্তিষ্কে একটা ব্যথা পাওয়ার যে অনুভূতি, সেই অনুভূতিটাই জিনগত পরিবর্তনের জন্য সে তার কাজ করে না। দ্যাটস ওয়াই তুমি ওকে যতটাই মারো না কেন, ওর ব্যথা লাগছে, ওর হাড় ভেঙে যাবে সাপোজ, অথবা হচ্ছে ওর শরীর টরীর ফুলে গেল, বাট সে ব্যথা পায় না। সো এইরকমটাই লাগছিল, বাট এটা আসলে একটা ভালো কিছু হয়েছে এমনটা বলা যাবে না, এটা কাইন্ড অফ একটা কার্সি। বুঝছো? কে তোমার মানে কখন কোথায় তোমাকে মেরে দিয়ে চলে গেছে তুমি জানোই না, বুঝোই না, তুমি ফিলই পাচ্ছ না। কারোর সাথে একটা ধাক্কা লাগলা, ঠাস, কোনো ফিলই নেই। এটা খুব একটা ভালো অনুভূতিও না আসলে। মানে আমরা আসলে আমাদের যতটুকু জিনগত যা দরকার সেটা আমাদের মহান সৃষ্টিকর্তা দিয়েই দিয়েছেন, এক্সট্রা কিছু দরকার নাই। খুব সত্য কথা এটাই। তো এটাকেই সর্বোচ্চ ইউটিলাইজ করো, এটা থেকে ফলাফল বের করে নিয়ে আসি আমরা, তাহলেই হয়েছে। ওকে, সো তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহারের ক্ষেত্রে তুমি এরকম কিছু একটা রিডিং দিতে পারো। এই ছিল হচ্ছে এখানকার কন্টেন্টের ভিতরকার যাবতীয় যা কিছু। সো শেষ অবধি কমপ্লিট করার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে ভাইয়া, যারা শেষ অবধি এখন পর্যন্ত কমপ্লিট করছো। হোপসো তারা খুব ভালো মতন উপকৃত হবা। ঠিক আছে? সো ইনশাল্লাহ আবার পরবর্তীতে কোনো লেকচারের ভিতরে দেখা হয়ে যাবে। টিল দেন সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।